Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটস এর আরো একটি আনকোরা এপিসোডে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি কথা না বাড়িয়ে যিনি আমার গেস্ট রয়েছেন সরাসরি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনার নামটা বলেন প্রথমে। আমার নাম রনি। রনি, বয়স কত? বয়স আনুমানিক 30। আচ্ছা, যে বিষয়টা আপনি আজকে এখানে বলতে চাচ্ছেন সেটা আমাদের সমাজে নতুন না, কিন্তু আপনার এইরকম ঘটনা আমি বিগত কয়েক বছরের মধ্যে শুনিনি আমার সিক্রেটসে। সেই অর্থে এটা একটা অন্যরকম ফ্লেভার দিবে আজকের এই গল্পটা, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। শুরু করেন আপনি, আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ড থেকে জানতে চাই। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে বলতেছি আমার ঘটনাটা। জি, বাবা কি করতেন আপনার? আমার বাবা ছিল একজন ধার্মিক লোক ছিল, মানে মসজিদে নামাজ পড়াইতো, ইমাম ছিল। তো আমি ক্লাস 5 প্রাইমারিতে পড়ার পরে মাদ্রাসায় আমারে নিয়ে যায়, ঠিক আছে? জি। ওইখানে মাদ্রাসায় আমি প্লাস হাই স্কুলে ভর্তি হই। তো হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আমার ভাইয়া আবার মাদ্রাসার মাস্টার। আচ্ছা। উনি আবার মাদ্রাসায় আমাকে নিয়ে যায়, তো আমার মাদ্রাসায় ভালো লাগে না। আরবি পড়াটা আমার কাছে আমি পারি না, প্লাস এই যে কারণে আমার ভালো লাগে না। পরে আবার আমি বিগত হাই স্কুলে আসছি। হাই স্কুলে আসার পরে ক্লাস 8-3 পড়ছি। তারপরে একদিন আমাদের জমিতে মানে ধান বনছে, তাই ওই ধান করার জন্য ওই দেশে বদলা নিয়েছে। তাই বদলা নেওয়ার পরে তা আমার ভাইয়া বললো যে তুমি একটু ওদের কাছে যাইয়া থাইকো, তাইলে ওরা কাজটা ঠিকভাবে করবে। তাই আমি আবার যাইনি। না যাওয়ার কারণে ভাইয়া আমারে না পাইয়া খুঁজা পাইয়া, তো ভাইয়া অনেক বকাঝকা মাইর করলো। পরে আমি রাগ করে ভাইয়ার থেকে প্রায় 3-4 হাজার টাকা নিয়ে আমি ঢাকা আসা পড়ি। আচ্ছা। ঢাকা আসার পরে প্রথমে আমি আমার এক ফুফাতো ভাইয়ের বাসায় উঠি। ওঠার পরে আমার দেখে সবাই মানে চমকে গেল যে তুই ঢাকা কেন? তোদের ফ্যামিলির সবাই মানুষের কাজ করে আর তুই ঢাকা আইসস কাজ করতে, তুই বাড়ি যা। আমার ওইখানে 1 সপ্তাহ আমার রাখার পরে বাড়ি যাওয়ার জন্য অনেক প্রেশার দেয়। আচ্ছা। তাই আমি বাড়ি যাইতেছি না। পরে আমি একটা কাপড়ের দোকানে কাজ নিলাম। ওইখানে 1 সপ্তাহের মতন, 1 সপ্তাহ বলতে কি 1 মাসের মতো কাজ করছি। পরে ঈদ আসছে, ঈদে আমি বাড়ি চলে যাই ছুটিতে। বাড়ি থেকে তারপরে বলে যে তুই কি আর পড়াশোনা করবি না? তোদের ফ্যামিলিতে তো, আমাদের ফ্যামিলিতে তো কেউ মাঠে কাজ করে না বা কারো কামলাও দেয় না।
তাই তুই কি মানুষের কাজ করবি? ঠিক আছে, যদি পড়াশোনা না করস তাহলে মানুষের কাজই কর। আচ্ছা। তো আমি আর কথাটা মানে শুনলাম না, আমি আবার ঢাকা চলে আসছি। আসার পরে তাই ওই কাপড়ের দোকানে কাজ করতেছি। তো একদিন আমার ওই ফুফাতো ভাই আবার করতো, কন্ডাক্টরেশনের কাজ করতো, তাই পাইপ ফিল্টারের কাজ করতো। তা আমারে বললো, দেখ রনি, তুমি এই কাজটা না কইরা তুই আমার লাগে এই কাজটা শেখ। এই কাজটা শিখলে, হাতের কাজ শিখলে, যেহেতু পড়াশোনা করবি না, বাড়িতেও যাবি না, তাহলে আমার সাথে এসে আবার। আচ্ছা। তারপরে আমি ওনার সাথে গেলাম। যাওয়ার পরে আমি দীর্ঘ 2 বছর ধরে ওনার সাথে কাজ করি। জি। কাজ করার পরে আবার আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে পরে আমার ভাইয়া, বড় ভাই আবার বাইরে থাকতো, উনি আসছে। আসার পরে তো উনি যখন যে দেশে ছিল, এখন আবার অন্য জায়গায় যাবে। তাই আমারে বললো যে তুই তো আর পড়াশোনাও করলি না, কাজও করলি, তাই আমি এখন ওই দেশে যাওয়ার পরে তো তোর একটা ব্যবস্থা করব। বললাম ঠিক আছে। তাই ওইখান থেকে আরেকটু হইলো ভাইয়া, ওই আমার মানে বুইনের জামাই, উনি আবার চিটাগাঙে ব্যবসা করতো, ওনার নিজস্ব ব্যবসা ছিল। তাই আমারে বললো যে ঢাকা যাবে কি করতে, তা আমার সাথে তুই চিটাগাং চল, আমার দোকানে বসবি। তা ওনার সাথে আমি চিটাগাং গেলাম। তো চিটাগাং যাওয়ার পরে চিটাগাং আমার ভালো লাগে না। ঢাকার সব বন্ধু হয়ে গেছে, সবার সাথে পরিচিত। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স, আমি তখন মানে 8-এর থেকে, তখন 8-এ পড়লে মানুষের যতটা বয়স বয়স থাকে হয় আমি ওরকম, হ্যাঁ। সঠিক বলতে পারবো না। 14-15 বছর। হ্যাঁ, এরকমই। তারপরে চিটাগাং গেলাম। চিটাগাং যায় ভাইয়ের দোকানে প্রায় 6 মাসের মতন ছিলাম। চিটাগাং আমার ভালো লাগে না। পরে আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পর আমি আবার এই যে ওই ভাইয়ের সাথে এই কাজটা করতেছি, মানে ভাইয়ের সাথে আগে যে কাজটা করতাম। কি কাজ? এটা হলো কনস্ট্রাকশনের পাইপ ফিল্টারের কাজ। আচ্ছা, তারপর? তাই এই কাজটা করার পরে আমি 2-3 মাস আবার ওনার সাথে কাজ করে আমি নিজেই তখন আবার কাজ নিয়ে কাজ করতেছি। কাজ করতে করতে প্রায় 1 বছর ধরে একা একা কাজ করলাম। নিজে কাজ নিয়ে কাজ করি। তারপরে আমি ওইখানে একটা মেয়ের বিয়ে করি। পরে সবার পছন্দই, আমি ফুফাতো ভাই ছিল, ফুফা ছিল, বাড়িতে বলছে, সবার পছন্দে আমার বিয়েটা হয়েছে। ওকে। তাই বিয়েটা হওয়ার পরে আমি এই 15 বছর বয়সে বিয়ে করেন আপনি? তখন আমার প্রায় 18 বছর হয়ে গেছে। 18 বছর বয়স, আচ্ছা। হ্যাঁ। তারপরে বিয়ে করার পরে আমার 1 বছর পরে একটা সন্তান হয়, ঠিক আছে? জি। সন্তান হওয়ার পরে আমি ওই বউ নিয়ে ঢাকাতেই থাকি, বাড়িতে যাওয়া আসা করি, যাই, ঢাকাতে থাকি। তারপরে প্রায় আমার পয়লা ছেলে হয়েছে, ছেলের বয়স 5 বছর। 5 বছর পরে আবার আমার একটা মেয়ে হয়েছে, ঠিক আছে? মেয়ে হওয়ার পরে তখন আমি ওই বউ নিয়েই আসি, ঢাকাতেই আসি। তাই আমি এক মালিকের বাসায় কাজ করি। তখন উনি বললো যে রনি, তোমার তো খুব ভালো লাগে আমার, তুমি আমার ছোট ভাইয়ের মতন, তো এক কাজ করো, তুমি আমার বাড়িতে কন্টিনিউ থাইকা যাও, তোমার একটা ফ্ল্যাট দিয়ে দিই, কোনো ভাড়া ঠাড়া লাগবে না। কে বলেছে এটা? এটা বলেছে ওই মানে যে এক মালিকের বাসায় কাজ করি, আচ্ছা, ওই মালিক বলেছে? ওই মালিক বলেছে। আর তুমি আমাদের বাড়ি ঘর যা আছে এগুলো দেখাশোনা করবা আর থাকবা। তাই আমি বললাম ঠিক আছে। তাই আমি একটু আমার ওয়াইফের সাথে আলাপ করে নিই। তাই আমার ওয়াইফের সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওনার সাথে আলাপ করলাম। পরে বললো হ্যাঁ, প্রস্তাব তো ভালোই, খারাপ না, তাই তুমি থাকো। তাই যখন আমি ওনার ফ্ল্যাটে উঠি, ওঠার পরে তখন আমি অনেক বড় একটা কাজ পাই। যেমন এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর আমি বড় একটা কাজ পাই। তো ওই কাজটা করি, প্রায় 5-6 লাখ টাকার মতন একটা কাজ পাই। কাজটা করি, কাজটা করার পর আমি ওই বাড়িতে ওঠার পর দাম আমি কয়েকটা কাজ পেয়ে যাই। তাই কয়েকটা কাজ পাওয়ার পর আমি মোটামুটি ভালোই সবল হইতেছি। পরে এদিকে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি। জি। তারপরে একদিন একটা সাইটে কাজ করতেছি, কাজ করার পরে তাই আমি বাড়িতে আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলছি যে তুমি আমার আব্বুর কবরটা পরিষ্কার করো, আমি আগামী সপ্তাহে আইসা আব্বুর নামে একটা খরচ করবো। এরকম মানে একটা হুজুর ডাইকে থেকে একটা মিলাদ টিলাদ পড়াবো। তাই ভাইয়া বলছে, এই ছোট ভাই বললো ঠিক আছে, তাই আমি করাইতেছি, তুমি টাকা পাঠাও। আচ্ছা। তাই আমি বিকাশের দোকানে গেছি টাকা পাঠাইতে। টাকা পাঠাইতে বিকাশের দোকানে যাওয়ার পরে বিকাশ করতে গেছি ছোট ভাইরে। তাই আমার পাশেই একটা মেয়ে একটা নাম্বার নিছে, ওয়ারিট নাম্বার, তখন ওয়ারিট ছিল, এখন যে এয়ারটেল হয়েছে। তাই নাম্বারটা নেওয়ার পরে আমার জিজ্ঞেস করলো যে ভাইয়া নাম্বারটা কেমন। তাই আমি বললাম ভালো। নাম্বারটাকে আমার দেখাইলো। দেখানোর পরে আমি আবার ওই নাম্বারটা মানে সাথে সাথে নাম্বারটা তো সহজ মুহূর্ত করে ফেলাইছি। মুহূর্ত করার পরে আমি ওইখান থেকে টাকা বিকাশ করে চলে আসছি। আসার পরে প্রায় 10-15 দিন গেছে। আচ্ছা। 10-15 দিন যাওয়ার পরে আমি ওই নাম্বার একটা মিস কল দিই। আচ্ছা।
তাই আমি মনে হয় মিস কলটা 10টা 11টা বাজে দিছি। দেওয়ার পরে মানে আমি ফোন দেওয়ার পরে উনি আমারে ফোন দিছে। আচ্ছা। আমি ফোন দিছি সকাল 10টার দিক, উনি আমারে রাত্র 8টার দিক ফোন দিছে। তাই ফোনটা দেওয়ার পরে আমি ধরতে পারি নাই ফোনটা, ব্যস্ত ছিলাম। পরে আমি আবার ব্যাক করছি। আচ্ছা। ব্যাক করার পরে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ হ্যালো কে? তাই ওই মেয়ের কণ্ঠটা পাইলাম, ঠিক আছে, মেয়ের কণ্ঠটা পাইয়া তা আমার জিজ্ঞেস করলো আপনি কে? তা আমি বললাম আমি রনি। আপনি কি মৌ, এই সরি আপনি কি সাবিনা? তা আমি আবার সাবিনা কেন বললাম, তাই যেখানে ভাইয়া ফোনটা দিছে ওইখানে আমার একটা ফ্রেন্ডের নাম ছিল সাবিনা, ঠিক আছে। আচ্ছা। তাই মানে আমি হঠাৎ করে কি বলবো, এই জন্য বলছি যে কে সাবিনা। তাই বললো আমি সাবিনা না, আমি সাবিনার বান্ধবী। কিন্তু ওরও আবার একটা বান্ধবীর নাম আছে সাবিনা, ওকে, ঠিক আছে। যাই হোক, মিলে গেছে আর কি। হ্যাঁ মিলে গেছে। পরে বললো যে আমি সাবিনার বান্ধবী, মানে ওর নামটা বললো। নামটা বলার পরে পরে আমার জিজ্ঞেস করলো আপনার নাম কি? আমি বললাম আমার নাম রনি। তো আপনি কই থাকেন? আমি বললাম লালবাগ। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি কই থাকেন? আমি থাকি কামরাঙ্গীরচর। ঠিক আছে, লালবাগ থেকে কামরাঙ্গীরচর একটা বেশি দূরত্ব না, কাছাকাছি। তা আমি জিজ্ঞেস করলাম কি করেন আপু? তাই উনি আবার বললো যে আমি পড়াশোনা করি। তাই আমি বললাম কোথায়, কোন ইয়ারে পড়াশোনা করেন? তাই আমারে বললো যে আমি ইডেন কলেজে অনার্স ভর্তি হয়েছি। ওকে। তারপরে আমারে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন? জাস্ট আমি হঠাৎ করে কি বলবো যে ও বলছে যে আমি পড়াশোনা করি, তা আমিও বলছি যে আমিও পড়াশোনা করি। আচ্ছা। তা আমার জিজ্ঞেস করলো কোথায়? তাই আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই আমি হঠাৎ করে বললাম যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আচ্ছা, তো আপনি ক্লাস 8-এর পরে আর পড়াশোনা করেননি? না, আমি আর পড়াশোনা লাস্ট পড়ছেন ক্লাস 8-এ? লাস্ট ক্লাস 8-এ। ওকে, তারপর মেয়েটার নাম ছিল মৌ? হ্যাঁ। তারপর তারা আমার জিজ্ঞেস করলো যে কোন ইয়ারে পড়াশোনা করেন? আমি বললাম অনার্স 3rd ইয়ারে। ঠিক আছে, বলার পরে ওর সাথে কন্টিনিউ এখন এই তারপরে এই কথার পরিচয় হইল আর কি, এই তুই। তাই আমি বললাম আপা তাই ফোনটা রাখি। তাই আমি ফোন রাখে দিলাম। পরের দিন একটা মিস কল দিছে আমারে, ঠিক আছে। মিস কল দেওয়ার পরে আমি আবার ব্যাক কল দিছি। ওকে। ব্যাক কল দিয়ে জিজ্ঞেস করলাম হ্যালো কে? বললো ভাইয়া আমি এই কালকে আপনার সাথে কথা বললাম না? বললো হ্যাঁ বলছেন। পরে ওইখানে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলি। বলার পরে আমার আমি বললাম যে আপনার সাথে মানে অনেক কথা বলার পরে বললাম যে এই মানে স্কুল কলেজ নিয়ে পড়ার কথা বললাম, যে কোন কলেজে পড়েন, কোন কলেজ থেকে এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন কোন কলেজ থেকে। আমারও জিজ্ঞেস করলো, আমি তো কলেজে যাইনি, কলেজের নাম বলবো কি? পরে আমি আমাদের গ্রামের একটা কলেজের নাম আন্তাজে বলে দিছি। তারপরে বললো যে ঢাকায় কত সালে আসছেন, মানে ভর্তি হয়েছেন কবে, এরকম বললো। তা আমি মোটামুটি আর কি ওইটা জাস্ট মানে আমি আমার মুখে যেটা আসে মিথ্যা ওইটাই বলতেছি, যে আমি এত সালে ভর্তি হয়েছি বা আপনি কত সালে ভর্তি হয়েছেন। এ তো বললো যে না আমি হপায় এবছর ভর্তি হয়েছি। পরে প্রায় 1 সপ্তাহ আমাদের এভাবে কথা হয়। আচ্ছা, তখন তো আপনি বিবাহিত? হ্যাঁ, একটা বাচ্চাও আছে? তখন বিবাহিত, আমার তখন 2টা বাচ্চা। 2টা বাচ্চা আছে? জি। সংসার চলতেছে? সংসার চলতেছে। ওকে, তারপরে প্রায় 10-15 দিন ও আমার SMS করে, আমি ওর SMS করি। কিন্তু আমি তো ভাই SMS করতে পারি না, আমি তো ক্লাস 8-এর পড়ছি, বাকি SMS-গুলো তো আমি জানি না কীভাবে দেয়। তাই ওই আমাদের যেই বাড়িতে আমি থাকতাম ওই বাড়িতে অনেক স্টুডেন্ট থাকতো, বিভিন্ন ভার্সিটির কলেজের, ওদের বেসালা থাকতো তোরা, তো ওদের সাথে যাই আমি আবার আড্ডা মারতাম। তাই আমার কয়েকটা ফ্রেন্ড ছিল খুব কাছের, তা ওদের যাই বলতাম যে ভাই আমার এই SMS-টা করছে, এটার বিপরীতে SMS-টা কী হইব, তুমি আবার লিখে দাও। তো এরকম লিখে দিত, তাই ওই SMS-গুলো আমি আমার ব্যাক করতাম। এরকম SMS-গুলো ব্যাক করতে করতে প্রায় 15 দিন চলে গেছে। 15 দিন পরে ওই আমার একটা SMS দেয়, তো ওইটা আবার রিটার্ন SMS আমি দিই। দেওয়ার পরে তারপরে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে? তখন উনি এই বলতেছে যে আমরা তো আপনি করে বলতেছি, আপনিও আমি ওই, তাইলে আমরা দুজনে তো তুমি করেও বলতে পারি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে বলতে পারি। পরে আমরা তুমি করে তখন বলা দিছি। তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো ফ্রেন্ড আছে? আমি বললাম না। আমি আবার জিজ্ঞাইলাম তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা? ও বললো না। তারপরে এরকম আরও 10 দিন কথা চলে। তারপরে একদিন আমি একটা SMS দিই, মানে ও আগে আমার একটা SMS দেয়, তারপরে আমি ওর একটা SMS দিই। দেওয়ার পরে তবে SMS-টা এমন ছিল যে আমি তোমারে লাভ করি বা ভালোবাসি, এরকম একটা SMS ছিল। তা ও আবার ওইটার রিটার্ন SMS দেয়। তা ও আর কি ওরকমই SMS দিল যে হ্যাঁ আমিও করি। তারপরে একদিন রাত্রে আমারে ফোন দিয়ে বলতেছে যে
তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তাই আমার একটা শর্ত মানতে হইব। তাই আমি বললাম কি, কয় তুমি আমাকে বিয়ে করতে পারবা? ডিরেক্টলি Direct. দেখেও নাই, কিছু হয় না এরকম? মানে এখন না বিয়ে, আচ্ছা, বিয়ে হওয়ার পড়াশোনার পরে। ওকে, তারপর আমি বললাম না, মানুষ আপনাকে তো- দেখেছে তখনও? না, আমাকে দেখে নাই। আপনি তো দেখেছেন? না, আমিও দেখিনি। তাহলে আপনার আমি তো নাম্বার- ওই যে যেদিন দেখছি হ্যাঁ। ওদিন বোকরা পরা ছিল, কিন্তু ওনার মুখ দেখিনি, শুধু চোখ দুটো দেখছি। চোখ দুটো দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? মেকআপ করা ছিল তো। বললো বিয়ে করতে পারবা? হ্যাঁ, তারপর? তারপরে আমি বললাম যে হ্যাঁ পারবো, প্রায় পারলে। তাই আমার ব্যাকগ্রাউন্ডে একটা সমস্যা আছে। আমি বলি কি, কয় আমার মা নাই, মা মারা গেছে, আমার বাপে কিন্তু আরেকটা বিয়ে করছে। হুম, ঠিক আছে, আমি বললাম এটা তোমার বাপের সমস্যা, এটা তো তোমার কোনো সমস্যা না। আর আল্লাহ পৃথিবীতে তো আর কাউকে রাখবে না, একদিন একদিন চলে যাবে। আজকে আমি, তোমার মা চলে গেছে, আমার মাও তো একদিন চলে যেতে পারে। এরকম কথাবার্তা বললাম। তারপরেও আমারে বলে যে না, আমরা দেখা করি একদিন। তাই আমি বললাম ঠিক আছে, আসো দেখা করি। তাই আমি বললাম কোথায়? ভাই আমারে বুদ্ধিজীবী যেতে বললো। তাই আমি বুদ্ধিজীবী যাইনি। আমি বললাম না, বুদ্ধিজীবী না, লালবাগ কেল্লায় আসো। তাই একদিন ওই দিন তারিখটা হলো আমার কাছে লেখা আছে, তারিখটা 23 তারিখ 2013। আমাদের প্রথম দেখা, প্রথম মিট। তাই লালবাগ কেল্লার সামনে পিজা কিং আছে। তাই আমি বললাম যে ঠিক আছে, এখানে আসো। আসলো, আসার পরে পিজা কিং আমরা বসলাম। পিজা কিংকে কথাবার্তা বললাম। বলার পর আমি জাস্ট প্রথম দেখায় ভাবলাম যে ওই একটা মানুষ দেখা করতে আসবে, জাস্ট ওকে একটা গিফট দিব। তাই গিফট দেওয়ার পর আমি ওইখানে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনলাম। ওর 10,000 টাকার ভিতরে একটা মোবাইল কিনলাম। তা ওর সাথে দেখা হওয়ার পরে আমি মোবাইলটা ওকে দিলাম, গিফট করলাম। ঠিক আছে, তাই ওইখানে আমরা প্রায় 20 মিনিটের মতন ছিলাম। ও আবার বললো যে আমার বাড়িতে চলে যেতে হইব, আব্বু আম্মু যদি বাড়িতে তাড়াতাড়ি না যায় তাই রাগারাগি করবো। আমি বললাম ঠিক আছে যাও। তো ওকে আমি একটা রিক্সা উঠিয়ে দিয়ে দিলাম, বাড়িতে চলে গেল। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর বাড়িতে যাওয়ার পরে আমারে রাত্রে ফোন দিল। তাই আরেকটা কথা হলো ভাইয়া, আমি যখন ওর ফোনটা আসতো, আপনি দেখা করার পরে প্রতিক্রিয়া কি হলো? আপনাকে ওর ভাল লাগলো, বা ওকে আপনি ওর ভাল লাগলো দুজন? হ্যাঁ এইটাই বলতেছি, জি। যে আমাকে রাত্রে ফোন দিল। আর আরেকটা বিষয় হলো যে ভাইয়া, আমার তো ঘরে বউ ছিল, ঠিক আছে, জি। আমি ঘরে বসে কথা বলতে পারতাম না। জাস্ট ওই বাড়িটা তো পুরো আমার নিজের মতন, ঠিক আছে। বাড়িওয়ালা যে ভাইয়া, উনি তো বাড়িতে বেশি থাকতো না, সব কিছু আমার দায়িত্বে ছিল। ভাড়া তোলা, ভাড়া নেওয়া, সব কিছু আমার দায়িত্বে ছিল। তাই আমি বাড়ির ছাদে চলে যাই। ফোনটা আসার পরে আমি ছাদে গিয়ে ওর সাথে কথা বলি। তাই আমার জিজ্ঞেস করলো যে আমাকে তোমার কেমন লাগছে, তোমার পছন্দ হয়েছে? তাই আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, পছন্দ হয়েছে। আপনি জগন্নাথে কোন সাবজেক্টে পড়তেন, ওটা কি পরিচয় দিয়েছেন ওকে? ও আমাকে কোনো সাবজেক্ট জিজ্ঞেস করে না কিছু তখন, আর আমিও বলি নাই। যদি সাবজেক্ট জিজ্ঞেস করতে আপনি কি বলতেন? তখন আমার তো চিন্তা ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল, বা আমার ওই যে ফ্রেন্ডরা আছে ওরা পড়াশোনা করে, হ্যাঁ, ওদের কাছে জানতে পারতাম। যাই হোক, তারপরে আমিও জিজ্ঞেস করলাম, হ্যাঁ জিজ্ঞেস করলেন তারপর যে আমাকে তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। তো এইভাবে আমাদের
মেয়েটা ইরানে কোথায় থাকতো? ইরানে কি ছাত্রী হোস্টেলে থাকতো নাকি ওর বাসা না ছিল? না, ওর বাসায় থাকতো। বাসায় থাকতো, হ্যাঁ। হ্যাঁ। তারপর ওরা কিসে পড়তো ইরানে? ইডেনে অনার্সে পড়তো। কোন সাবজেক্টে? ওর সাবজেক্ট ছিল ইকোনমিক্স। ওরে বাবা, ইকোনমিক্সে পড়া একটা মেয়ে। হ্যাঁ বলেন, তারপর? ঘটনা কেবল শুরু, তারপর কি হয়েছে? তাই সারা রাত প্রায় রাত 1টা 2টা তুই কথা বলতাম। হুম। ঠিক আছে, ওই দিন আমি প্রায় 12টা তুই কথা বলার পরে তা ও বললো যে না আমি আজকে রাখি, তোমার সাথে কালকে আবার কথা বলবো। তাই বললাম ঠিক আছে রাখো। তাই ফোনটা রেখে দিল, আমি জাস্ট ঘরে চলে গেলাম। তাই ওই দিন সারা রাত যখন আমার বলছে যে পছন্দ হয়েছে হ্যাং ট্যাং, তা আমার আর সারা রাত ঘুমাইতেছে না। আমি কই আল্লাহ, আমার এরকম একটা মায়া আমারে পছন্দ করলো, আমি তোর কাছে কিছুই না। জাস্ট আমি প্লাস পড়ালেখার দিক দিয়ে তো আমি একদম জিরো, আর ও কোথায়, তারপরে সব দিক দিয়েই। আর আমার ব্যাকগ্রাউন্ড কি আর ওর ব্যাকগ্রাউন্ড কি, জাস্ট আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, তা আমার ব্যাকগ্রাউন্ড তো ভালো না। তারপরে ওই দিন যায়, পরদিন সকালবেলা আমার ফোন দেয়। তাই এইভাবে কন্টিনিউ কথা চলে। তো আর তারপরে বললো যে চলো আমরা কালকে এক জায়গায় ঘুরতে যাই। তা আমি আবার জিজ্ঞেস করলাম কোথায় যাইবা, চলো যাই। পরে মেয়েটা বললো যে না, চন্দ্রিমা উদ্যানে যাই। ঠিক আছে, যেটা তারপরে ও আসলো ইডেনে, আমি গেলাম, মানে ওর কলেজে আসলো, আমিও গেলাম এখান থেকে। তারপরে ওইখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে আপনার চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দিছি। আচ্ছা। জাস্ট যাইতেছি আপনার চন্দ্রিমা উদ্যানের গেটটা থুয়ে রিক্সাটা একটু আগে ভাড়াই গেছে। আর আমি চন্দ্রিমা উদ্যানে কখনো যাই নাই, প্লাস চিনিও না, আর ও চেনে না। ঠিক আছে, জাস্ট রিক্সাওয়ালার উপরে ভরসা করে যাইতেছি। তাই রিক্সাওয়ালা কতটুকু যাওয়ার পরে অনেক দূরে নিয়ে গেছে, মানে গেট থেকে। তাই আমরা আবার ঘুরা রিটার্ন ব্যাক করে আসতেছি। আসার পরে আপনার একটা লোক মোটরসাইকেল দিয়ে আসলো। আসার পরে আমার রিক্সাটা করলো আর কি, থামাইলো। থামানোর পরে উনি আমার পরিচয় দিল যে আমি অমুক। ঠিক আছে, তাই আমি বললাম তাতে আমার কি হয়েছে বলেন। কয় আপনি রিক্সার থেকে নামেন। তা আমি নামছি। নামার পরে বলে আমার বাইকে ওঠেন। আমি বলি কেন, আপনি বাইকে উঠবো কেন? পরে আমার জিজ্ঞেস করলো যে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি। কোথায়? আমি বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তারপরে মেয়েটা আমি ও বললো যে ইডেনে পড়ে। পরে ওইখানে একটু হালকা কাবজাব হয়েছে, প্লাস উনি আমার থেকে 2500 টাকা নিয়ে গেছে। জাস্ট ওইটা একটা বাটপারি ছিল, এটা আমি এটা তো বলতেছি। পরে আমার ওকে দিয়ে একটু সন্দেহ হয়েছে, ওকে দিয়ে সন্দেহ হয়েছে, মৌকে নিয়ে সন্দেহ। হ্যাঁ, ওকে নিয়ে সন্দেহ হয়েছে। কারণ নিল যে প্রথম মিট আসলাম দূরে, তারপরে এরকম তো অনেক প্রতারণা ছিল, হ্যাঁ, যে নিয়া টাকা পয়সা ছাড়তে মোবাইল টোবাইল এটা সেটা থাকলে রাইখা দেয়। তাই আমি ওকে নিয়ে আমার খুব সন্দেহ হইলো। তাই আমি আর ওকে বলি নাই। পরে চন্দ্রিমা উদ্যানে গেলাম, ওইখানে আমার আর ভালো লাগতেছে না। প্রায় আধা ঘন্টার মতন থাইকা বললাম চলো বাড়ি চলে যাই। পরে ওইখান থেকে আমরা লালবাগ কেল্লায় ঢুকলাম। লালবাগ কেল্লায় প্রায় ঘন্টাখানিক ছিলাম। লালবাগ কেল্লা থেকে ওরে বাসায় দিয়ে দেই, আমি বাসায় চলে আসি। আসার পরে আমি আবার ও আমারে ফোন দিল যে তুমি বাসায় গেছো। তারপর আর আমি ডাইরেক্টলি একটা কথাই বলছি যে আসলে কি এই কাজটা কি তোমার কিনা। ওকে, আমারে বললো আয় হায় তুমি এটা কি বলতেছো, এটা আমার কাজ হবে? আমি কি দেখো এরকম এখন অ্যাভেলেবেল চলতেছে সব জায়গায়, যেরকম মনে করে একটা বন্ধুত্ব করে একটা করে, পরে নিয়ে ঠিয়া সব কিছু করে হ্যারাসমেন্ট করে। পরে বললো তুমি বিশ্বাস করো, মানে অনেক কসম টসম খাইলো, এগুলো আমার না। আমি আবার সন্দেহ করছি কেন, মানে ওর যে মানে কাকারা ওর ইরা এরকম কিছু পরিচয় দিচ্ছে না, আমার কাকা ওরা ডিফেন্সের চাকরি করে। ঠিক আছে, তা ওই লোকটা কিন্তু আমার ডিফেন্সের পরিচয় দিচ্ছে। ঠিক আছে, যে আমার টাকাটা নিয়ে গেছে। তো এই কারণে আমার ওর একটু সন্দেহ হইলো। পরে কথাবার্তা চললো। তারপরে কথাবার্তার পর অনেক মানে এভাবে অনেক আমাদের কন্টিনিউ কথা চলতেছে, SMS চলতেছে। প্রায় 6-7 মাস হয়ে গেছে। 6-7 আর এর ভিতর আবার আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। যেমন আমার একটা ছিল কি যে ওকে নিয়ে আমি বড় বড় চাইনিজে যাইতাম, বড় বড় রেস্টুরেন্টগুলোতে যাইতাম। ঠিক আছে, অনেক নামি দামির চাইনিজের নামি দামি রেস্টুরেন্টগুলোতে যাইতাম। আমি যে অশিক্ষিত বা আমি প্লাস শিক্ষিত না, এই জিনিসটা ওকে বুঝতে দিতাম না। আচ্ছা, আরও কখনো মানে এই জিনিসটা বুঝতো না। আচ্ছা, তারপরে যেমন ধানমন্ডি ডিঙ্গিতে যাইতাম, বিভিন্ন জায়গায় চলে যেতাম। আর আমাদের বেশিরভাগ ঘোরাঘুরি হতো ধানমন্ডি লেগে, তারপরে আপনার বসুন্ধরা সিটি, তারপরে যমুনা ফিউচার পার্ক, এই সমস্ত জায়গায় বেশি যাওয়া হইতো। তো বিভিন্ন ভালো ভালো জায়গায় ওকে নিয়ে যাইতাম। তো এইভাবে আমাদের প্রায় 1-1.5 বছর সম্পর্ক চলে। ঠিক আছে, 1-1.5 বছরের ভিতর ওর সাথে আমার একটা সম্পর্ক হয়। ঠিক আছে, সম্পর্ক হওয়ার পরে তারপরে ও একদিন ও চলে যায় বাসা, আমারে বলে যে চলো আমার কলেজে আমার নামাই দিয়ে আসো। তারপরে আমি কলেজে নামাই দিয়ে আসি।
নামাই দেওয়ার পরে ওইখান থেকে ও বাসায় চলে যায়। তা বাসায় থেকে রাত্রে আবার ফোন দেয়, কথা হয়। এরকম প্রায় 2 বছর ধরে কথা হয়। 2 বছর পরে একদিন আমি ওরে জিজ্ঞাসা করলাম যে তোমার বাসা কোথায়, আমি একটু তোমার বাসা দেখব। তারপরে ও আমার বাসায় নিয়ে গেল, বাসার পাশে নিয়ে গেল। তাই আমার দূরে থেকে দেখালো যে আমি এই বাসায় থাকি। তারপরে আসলাম ওইখান থেকে ওরে বাসায় দিয়া। এভাবে কন্টিনিউ আমাদের ঘোরাফেরা চলতে আছে, যেমন বিভিন্ন সিনেমা দেখতেছি। জাস্ট এই 2 বছরের ভিতর আমি যে মানে পড়াশোনা জানি না, প্লাস অশিক্ষিত, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড, আমি কি কাজ করি না করি কিচ্ছু ওরা আর জানলো না। জাস্ট আমার সাথে চলাফেরা করতে থাকলো। তারপরে 2 বছর পর ওর এক আংটি আছে, ওর আংটির ও বললো যে আমি এখানে আরেকটু কথা বলে রাখি ভাইয়া, যে ও আমারে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি ঢাকা বাড়ি ঘর আছে? তা আমি আবার ওরে বললাম হ্যাঁ আমার ঢাকা বাড়ি আছে। ওকে, আমি ঢাকা বাড়ি আছে এই কথাটা বলছি কেন, ওই যে ভাইয়ের বাসায় থাকি, মানে নিজের বাড়ির মতো নেই। জাস্ট এই কথাটা আমি বলছি যখন ফোন দিছিল তখন, মানে কথার ভিতরে বইলা ফেলাইছি যে আছে। এই আছে তুই, তারপর আরো কিছু জিজ্ঞেস করে নাই। পরে এই আছে কথাটা ওর ফ্যামিলির সবাইরে জানাইছে, ঠিক আছে, যে ছেলের ঢাকায় বাড়ি আছে। ওই ওর আংটিরে বলতেছে যে ছেলের ঢাকায় বাড়ি আছে, শিক্ষিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতেছে, তাই এই ছেলেটা আমার পছন্দ, তাই তোমরা যদি একটু দেখতা। এর ভিতর ওরকম প্লাস 2 সেমিস্টার শেষ হয়েছে। তারপরে একদিন ও দেশে যাবে, তাই আমারে বলতেছে রনি তুমি আমাকে গুলিস্তান থেকে মাওয়া দিয়ে আসো। তাই আমি বললাম ঠিক আছে। তাই ওইখানে আমার আংটি আঙ্কেল আসবে, আমি তাদের সাথে বাড়ি যাব। ওকে, তাই আমি ওইখান থেকে ওদের গুলিস্তান থেকে ওরে মাওয়া নিয়ে যাইতেছি। মাওয়া নিয়ে যাওয়ার পরে ওর মানে আমার সাথে তখন দেখা করায় না, দূরের থেকে ওর আংটিরে দেখাইছে যে ওই ছেলেটা। আচ্ছা, তাই দূরে থেকে ওর আংটি আমারে দেখে পছন্দ করছে, ঠিক আছে। পছন্দ করার পরে ওর আংটির সাথে ও চলে গেল। তাই আমি আবার কন্টিনিউ তো ফোনে কথা হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার আংটি আমারে দেখাইছো? বলছে হ্যাঁ। তাই আমি আবার বললাম যে তোমার আংটি কি বললো? তো বললো যে আংটির পছন্দ হয়েছে তোমারে। ওকে। তাই ও বাড়িতে 1 সপ্তাহের মতন ছিল। 1 সপ্তাহ পরে আবার আমারে ফোন দিছে যে আমি আসতেছি, তুমি মাওয়া আসো। তাই আমি মাওয়া গেলাম। মাওয়া যাওয়ার পরে ওর আংটি আসলো, আর আঙ্কেল আসলো, তারপর ওর 2টা খালাতো ভাই ছিল ছোট ছোট, ওরাও আসলো। তাই ওই বাড়িতে বসে আবার ওর আঙ্কেলের কাছেও বলছে যে এই ব্যাপার, ওই ছেলেটা মাওয়া আসবে, তাই তুমি দেখো। তাই আমি আবার গেলাম। যাওয়ার পরে ওরা আসলো, পরিচয় হইলাম। পরিচয় হওয়ার পর ওইখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওরা আবার ছোট ছোট 2টা খালাতো ভাই ছিল, ওদের আবার আমি কিছু ঈদের সময় ছিল তো সালাম হিসাবে 2জনের 500 করে টাকা দিলাম, 1000 টাকা দিলাম। দেওয়ার পরে আমি ওরে নিয়ে চলে আসলাম। ওরে নিয়ে এসে আমি আবার ওদের বাড়ি পৌঁছে দিয়ে আমি আমার বাসায় চলে আসছি। তাই কন্টিনিউ আবার ফোনে কথা হইতেছে, এরকম এইভাবে প্রায় আমাদের ঘোরাফেরা হইতেছে। হওয়ার পরে একদিন ওর মার সাথে আবার আমার পরিচয় করাই দিব। ওর মার সাথে যখন আমার পরিচয় করাই দিব, ওর মায়ে আমারে দেখবো। তাই আমি বললাম কোথায়? তাই আমারে বললো যে নিউ মার্কেট। তাই নিউ মার্কেট একটা রেস্টুরেন্টে বসলাম আমি। ওর মাকে নিয়ে ও আসলো, আর একটা ছোট বোন ছিল সাথে। আসার পরে ওর মার সাথে আমি কথা বললাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ওদের ফ্যামিলির সবাই শিক্ষিত, ঠিক আছে, শুধু প্লাস আমি যে অশিক্ষিত, এত বড় বড় শিক্ষিত লোকের সাথে মানে ওদের ফ্যামিলি সবার সাথে চলছি, কিন্তু কেউ কোনো দিন আমাকে এই প্রশ্নটা করে নাই যে তুমি তোমার কোয়ালিফিকেশনটা কি, তোমার সার্টিফিকেটটা দেখাও, এরকম কথা কখনো বলে না। বলে না, এটা আসলে বলার প্রয়োজনও মনে করে না কোনো শিক্ষিত লোকজন, কিন্তু আরেকজন শিক্ষিত লোককে এটা আসলে আমরা অ্যাড্রেসও করি না। হ্যাঁ, এটা খুবই অসমীচীন দেখায়, বেমানান দেখায়। যদিও এখন আপনার এই গল্প শুনে কি হবে আমি আই ডোন্ট নো। ওকে, তারপরে ভাইয়া ওইখানে একটা রেস্টুরেন্টে বসলাম। তাই ওইখানে আমি যেমন ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে বইলে কিন্তু ভাইয়া একটা খাবারের একটা লিস্ট দেয়, তাই আমি তো ওই খাবারের লিস্টগুলো পড়তে পারি না, কারণ ক্লাস 8-এর একটা ছাত্র কত মানে যাই কম বেশি একটু পারি ওইভাবে পড়া বিভিন্ন করে। তাই ওই যারা খাবার সেল দেয় ওকে ডাক দিয়ে আমি হাত দিয়ে দেখাই দিই যে এটা কিন্তু আমি ওরে বসতে দিতেছি না, ঠিক আছে, যে আমি এগুলো পারি না বা কি। তারপরে ওখানে আবার মার সাথে মায়া আসে, মার সাথে পরিচয় হয়, আমার সাথে কথাবার্তা হয়। কথা হওয়ার পরে তাই ওর মা আবার বলল যে ঠিক আছে বাবা, তোমাকে তো আমার ভালো লাগছে বা পছন্দ হয়েছে, তাই ওর বাবা তো বাড়িতে আছে, ওর বাবা আসুক, তারপর ওর বাবার সাথে আমি কথা বলবো। এর ভিতর কিন্তু আপনার 3 বছর হয়ে গেছে, মানে এইভাবে চলাফেরা কথাবার্তা 3 বছর হয়ে গেছে। 3 বছর পরে আমি আবার এর ভিতর ওকে এই 3 বছরের ভিতর ওর যাবতীয় যা কিছু লাগে, ঠিক আছে ভাইয়া, এই কলেজে ভর্তি হওয়ার শুরুর থেকে সবকিছু আমি বহন করতেছি। আচ্ছা, এ টু জেড যা যা লাগে, মানে একদম পড়াশোনার খরচ থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে। হ্যাঁ, কম বেশি মানে যখন ও যেটা বলে, মানে ও বলতো না কখনো, তারপর আমি করতাম। আচ্ছা, তো মেয়ে তো খুব স্বাভাবিকভাবে আপনার উপর ফরেন হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাকে বলেন, আপনার ঘরে 2টা বাচ্চা আছে, বউ আছে, আপনি কি চিন্তা ভাবনা করে আগাচ্ছিলেন যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন বা এই মেয়েটার সাথে আপনি সংসার করবেন, নাকি মনে হচ্ছিল টাইম পাস করতে ভালো লাগে? না, আমার প্রথমে কোনো চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা, প্রথমে আমার শুধু মানে জাস্ট ফোন দেয়, কথা বলি, ভালো লাগে, এই তুই। পরে যখন যে 2-3 বছর চলে গেল, তখন মানে আমার চিন্তা ভাবনা আমি চেঞ্জ করে ফেলাইছি। আচ্ছা, যে ও আমার কাছ থেকে ফিরতে পারবো না, আমি ওর কাছ থেকে ফিরতে পারবো না। ওকে, তারপর আর ও পারলেও আমি পারবো না, এরকম একটা চিন্তা হয়ে গেছে। ওকে, তারপরে এর ভিতর মাঝখানে সামান্য একটা কথা নিয়ে ওর সাথে আমার একটু কাটাকাটি হয়, 1 সপ্তাহ কথা হয় না। তো 1 সপ্তাহ কথা না হলে আমি আর ফোনটা বাসায় নেই না, মানে বাসায় তখন থাকে কন্টিনিউ, তখন ফোন আমার সাথে থাকে না। তখন কিন্তু ওর বাবা মার সাথে সবার সাথে আমার পরিচয় হয়ে গেছে। না, ওর বাবার সাথে পরিচয় না, ওর মার সাথে পরিচয় হয়েছে। পরে আমি ফোনটা থুয়ে একদিন কোথায় যেন যাই, তাই ও আমারে ফোন দেয়। ফোন দিলে ওই ফোনটা আমার ওয়াইফ রিসিভ করে। তাই রিসিভ করে জিজ্ঞেস করে যে হ্যালো, মানে আমার ওয়াইফ হ্যালো করার পরে মেয়ে কণ্ঠ পাই, ও ফোনটা কাইটে দেয়, ভাবছে হয়তো ভাবি ঠাবি হবে। আমি আবার এইটা বলছি ওকে যে তুমি যদি কখনো ফোন দাও তাহলে আমার ভাবি ফোনটা ধরতে পারে। ও আচ্ছা, আগে থেকে। ওকে, তারপর যে আমার ভাবি ফোন ধরতে পারে, ভাবিরা 2টা ভাবি থাকে তো ঘরে, তো যদি মহিলা মেয়েগো কণ্ঠ পাও তাহলে তুমি ফোনটা রেখে দিও, যদি বাইচান্স কখনো দিয়ে দাও। তো আবার ওইটাই করছে, ফোনটা রেখে দিচ্ছে। আমার ওয়াইফ আবার করছে কি, নাম্বারটা নিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পর হ্যাঁ, কন্ট্যাক্ট করার পর বলছে যে আপনি কে, তা ও বলছে সবকিছু। বলার পরে বলছে যে যার কাছে ফোন দেন উনি আপনার কি হয়, বলছে যে আমার ফ্রেন্ড। তারপরে বলছে যে হয়তো আমি ওনার ওয়াইফ, আমার কিন্তু 2টা বাচ্চা আছে, আপনার ফোন টোন দিয়েন না, এটা বলছে আমার ওয়াইফে। তারপরে আমি কতটুকু পরে আইসা ফোনটা চেক করে দেখি ওর নাম্বার, আবার আমার ফোন দিয়ে যে ব্যাক করছে এইটাও দেখছি। তখন তো আমার মনে করেন মাথা আউলা ঝাউলা অবস্থায়। আমি ফোনটা নিয়ে দৌড়ে ছাদে উঠছি। আমার যত কথা হয়তো ছাদে বসা, ঠিক আছে, তাই ছাদে ওইটা ওকে ফোন দিই। ফোন দেওয়ার পরে কয় তুমি এরকম একটা কাজ করছো, আমাকে কেন আগে বলো নাই? আমি বললাম কি? কয় তুমি বলে ম্যারিড, বিয়ে করছো, তোমার বউ আছে, বাচ্চা আছে। বললাম কে তোমাকে বলছে? তোমার তো আমি আগেই বলছি যে ভাবি ফোন ধরে তোমার বিভিন্ন কথা বলতে পারে, তাই তুমি ফোনটা কেন দিছিলা? কয় আমি তো দিছি ভাবছি তোমার কাছে ফোন। জাস্ট ওখানে এরকম কথাবার্তা হওয়ার পরে ওইটা আমি মিট করে ফেলাই, ঠিক আছে, মানে মনে করছে ফান করেছে বা কিছু একটা। হ্যাঁ, তারপরে আমি আবার একটা ভাবিরে দিয়ে ফোন দেওয়াই, মানে একটা ভাড়িটা ছিল খুব ক্লোজ, ওনার সাথে ভাবি ডাকতাম। আর বাড়ির ভিতর তো 7তলা বাড়ির, পুরো বাড়ির সবকিছু আমার দায়িত্বে। আমি যে বাড়িটাকে যেটা বলি, প্লাস আমিও ওদের সাথে ভালো ব্যবহার করে, ওরাও করে, মানে সবকিছু আমার কথা শুনে। পরে আমি ভাবিরে বললাম ভাবি এই ঘটনা, আমি জাস্ট আমার একটা বন্ধুর সাথে এরকম হয়েছে,
তাই আপনি একটু ফোন দিয়ে বলেন যে ফোনটা আমি দিয়েছিলাম, তোমার একটু পরীক্ষা করে দেখলাম যে তুমি রনিরে কতটুকু ভালোবাসো। তাই উনি আবার আমার কথা মতন এই কাজটুকু করছে। করার পরে তাই ওইখানে আমার মিট হয়ে যায়। তাই এই ভিতর একদিন আমরা মাওয়া রিসোর্ট আছে না ভাইয়া, মাওয়া রিসোর্ট ঘুরতে আসবো। তাই আমার একটা বন্ধু আছে, তাই ওর আবার বাইক আছে। তাই আমি বললাম চলো আমরা মাওয়া রিসোর্ট ঘুরতেছি। তাই ওর আবার দুইটা জিনিস পছন্দ ছিল, ইলিশ মাছ ভাজা খাওয়া আর চিংড়ি মাছ খাওয়া। তাই আমরা বললাম চলো মাওয়া যায় খাবো। তাই আমার একটা অভ্যাস, তো আমি বিভিন্ন জায়গায় যাই ওরে নিয়ে যেতাম, দামি দামি খাবার টাবার খাওয়াইতাম। পরে বলছে ঠিক আছে। তাই মাওয়া রিসোর্ট গেলাম আমরা। মাওয়া রিসোর্ট এখানে সারাদিন ঘুরলাম, মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার বাইক নিয়ে ওকে নিয়ে ওদের বাড়ি পৌঁছে দিলাম। এরপরে কন্টিনিউ আমাদের তো এইভাবে কথাবার্তা চলতেছে। তাই প্রায় 3 বছর শেষ। 3 বছর শেষ হওয়ার পর ও আমাকে বললো যে না, বাড়ি থেকে তো আমাকে বিভিন্ন ধরনের বিয়ের প্রস্তাব আসে, সরকারি চাকরি টাকরি করে, এখন তুমি কি করবা? আমি বললাম দেখো তুমি এটা শেষ করো, তোমারও অনার্স শেষ করো, আমারও এদিক দিয়ে পরীক্ষা হয়ে যাব, আমারও সব শেষ হয়ে যাব। আর আমি তো এখন বিয়ে করলে ভাইয়ে বাসায় উঠাইব না, বাসার থেকে বের করে দিব। মানে আমি এগুলো বলতেছি অনেক। তাই ও ভাবলো যে হয়তো হতে পারে যে আমি এখন বিয়ে করলে বাসায় উঠতে দিব না। তারপরে এইটা আবার ওর আম্মুকে ওর আব্বুকে বললো যে ও যদি এখন বিয়ে করে তাহলে ওরে বাসায় উঠতে দিব না। তাই ওরা ভাবলো যে হইতেও পারে। পরে আমারে বললো তাই কি করবা? পরে কই তাই আমরা একা একা বিয়েটা কইরা রাখতে পারি, যখন তুমি ওর পড়াশোনা শেষ হইব, আমারও শেষ হইব, তখন আবার আমি সবাইরে বলবো। তখন এইভাবে প্রায় কন্টিনিউ আবার কথাবার্তা চলতেছে। এভাবে আমরা মামা কয়েকবার গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরতেছি, খাইতেছি। প্লাস 4 বছর প্রায় হয়ে গেছে। 4 বছর হওয়ার পরে তাই ওর বাবা একদিন বলল যে ঠিক আছে ওই ছেলেটাকে আসতে বলো, ওনার লাগে আমি কথা বলবো ছেলেটার লাগে। তাই যখন বললো যে বাবা আসবে, কাকা আসবে, তুমি একটু আমাদের বাসায় আসবা। তাই এখন আমি তখন মানে আমার মাথা দিয়ে কাম ছড়তেছে যে আমি যদি এখন এই মুহূর্তে বাসায় যাই, প্লাস আমাকে যদি একটা প্রশ্ন করে, আমি পারবো না, এটার উত্তরটা দিতে পারবো না। তারপরে বলে যে ঢাকা কোন জায়গায় তোমাকে বাড়ি, চলো তোমাদের বাড়িটা দেখে আসি, বা আমাদের একটা লোক পাঠাই, তখন আমি পারবো না। তাই আমি ওরে মানে যে কোনো একটা কথা বললাম যে আমি এখন আসতে পারবো না, আমার তো এরকম একটা প্রোগ্রাম আছে, ওইখানে যাইতে হইব, তো অন্য একদিন আমি আসবো, তুমি বলে দিও। তো ওর কথা মতন বলে দিছে, ঠিক আছে। বলে দেওয়ার পরে তাই 4 বছর প্রায় শেষ। 4 বছর শেষ হওয়ার পর ওদের ফ্যামিলির সবাই জানে যে আমার সাথে ওর সম্পর্ক আছে, আমরা একে অপরকে পছন্দ করি। তাই আমার ছবি টবি দেখছে, সব কিছু কমপ্লিট। 4 বছর পরে ওর সাথে আমার মানে বিয়ের কথাবার্তা পাকা হইতেছে। পরে ওর ওর যে আংটিটা ছিল না, ওই আংটিটার কাছে আবার ওর আব্বা জিজ্ঞাসা করলো যে তুমি তো ছেলে দেখছো, তাই ছেলেটা কেমন, কীরকম? তাই ছেলেটা বললো যে ছেলে ভালো, মুক্তা ওর সাথে ওর বিয়া দিতে পারেন মোর সাথে। ওকে, তারপরে আমরা কোর্টে বিয়ে করলাম। কোর্টে বিয়ে করলেন কেন? মানে কোর্টে বিয়ে করলাম এই কারণে যে কোর্টে বিয়ে করলে পরবর্তীতে আমরা কাজী দিয়া করব, সবাই বিয়ে যখন করেই জানবে। ফেললেন আপনি, একবারও চিন্তা করেন নাই আপনার সংসারে কি হবে, বাচ্চা দুইটার কি হবে? করেছেন? ওই সময় ফিলটা কি ছিল? ওই ফিলটা এটাই ছিল যে না, আমার মনে হয় যে ওই সবচেয়ে ভালো। এবং একই সাথে হ্যাঁ, যখন ও জানবে যে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, তখন ওটা আপনি কিভাবে টাকল দিবেন, এটা চিন্তা ছিল? না, আমার চিন্তা ছিল এটা যে না, আমি যদি ওর সাথে প্লাস 4 বছর বিয়া সম্পর্ক আমার সাথে, তারপর যদি আমাদের বিয়ে হয়, তাহলে ও তখন যদি ও শোনে এরকম অ্যাভেলেবেল তো 2টা বিয়া হইতেছে, হয়তো মানবো, কারণ আমি ওর সাথে কখনো খারাপ কিছু করিনি। আচ্ছা আচ্ছা, প্লাস আপনি যে কোথাও পড়াশোনা করেন নাই, ক্লাস 8 পাস, এটা মানবে কিভাবে? এটাও মাথায় ছিল যে না ঠিক আছে, সংসারে ভালো ব্যবহার করলে আমার মেনে নেব। দীর্ঘ বিশ্বাস ছিল যে এটা আমি মানায় নিতে পারবো। ওকে, তারপর বিয়ে করলেন? বিয়েটা আপনারা নিজেরা করলেন? হ্যাঁ, বিয়েটা এখানে আমরা নিজেরা করলাম। বিয়ে করার পরে আমার এক ফ্রেন্ডে নিয়ে আমরা পরের দিনে মাওয়া গেলাম, মাওয়া রিসর্ট। এখানে আমরা সারা রাত আমি ওরে লিয়া ছিলাম, তখন ওদের বাসায় তো আমি যাই নাই। আর আরেকটা ঘটনা হলো বিয়ের দিন ভাইয়া, যখন ও আমার বিয়ে মানে একটা মেয়ের যদি বিয়ে হয়, অন্তত একটা গার্জিয়ান তো ফ্যামিলির থেকে আসা উচিত। ওদের ফ্যামিলি থেকে কেউ আসলো না, ঠিক আছে। প্লাস ওকে যে 10টা টাকা গাড়ি ভাড়া দিব, ওদের ফ্যামিলি থেকে ওইটাও দিল না। ওকে, তারপরে ওই বিয়ের যাবতীয় যা খরচ এটা আমি করলাম। ও আমার একটু সব কিছু বলতো, ঠিক আছে, যে না আমার বাসায় এটা হয়েছে, ওইটা হয়েছে, মা এটা কইছে, বাবা এটা কইছে। ও এমনও বলছে যে
বাপ মা মরলে বাপ হয় তাহলে, এরকম একটা কথা বলছে, যেটা গ্রামের ভাষায় বলে। আমি বলছি ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো তুমি মনে করো, আমি যখন আসি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ের পরে ভাইয়া ওরা বাবা আসলো, ওর বাবা কিন্তু তখন বিয়ের সময় ছিল না, আর আমাকে দেখো না এই বিয়ের আক্তরি, ঠিক আছে। তাই ওর বাবা দেশে ছিল, তাই ওর বাবা আসলো। ওরা ঢাকা থাকতো, ঢাকা কলেজে মানে ওখানে পড়তে দেখে সবাই ফ্যামিলি ঢাকা থাকতো। তাই ওর ফ্যামিলির সবাই চাকরিজীবী, ওর ফ্যামিলির বাপটা তারা 7 ভাই, ঠিক আছে ভাইয়া। শুধু ওর বাপে বাদে সবাই মোটামুটি ভালো পজিশনে ভালো ভালো চাকরি করে, সবাই শিক্ষিত ফ্যামিলির। ওর আত্মীয় স্বজন যারা ছিল, যাদের বাসায় বাসায় আমি গেছি, সবাই খুব শিক্ষিত। বাসাতেও চলে গেছেন? হ্যাঁ। তারপরে ভাইয়া বিয়ের 2 থেকে 3 মাস পরে ওর মামা বাহিরে থেকে আসলো। আসার পরে ওর আংটির বাসায় আমাদের দাওয়াত দিছে, ঠিক আছে। তাই ওর আংটির বাসায় গেলাম। এখানে আবার একটু কথা আছে, যখন ওর আংটির বাসায় যাই তখন মানে আমার কোনো হাতে টাকা ছিল না, মানে আমি বিভিন্ন কাজকর্ম চলতে আছে, ওইখানে টাকা খাটাইতেছি প্লাস বিল পাইতেছি না, তখন আমার হাতটা একটু ক্রাইসিস ছিল। তখন ওরে বললাম, দেখো আমার হাতে তো বেশি টাকা নাই, আংটির বাসায় যাব, তাই আমি 2-5 হাজার টাকা নিয়ে কীভাবে যাই। ও আবার করলো কি, ওর একটা কানের রিং ছিল, কানের একটা দুল ছিল, আর একটা ছিল চেনের, ওইটা আমার দিল, বললো এটা থুইয়া তুমি আরো 5,000 টাকা লাও, তুমি যখন যাইতে পারবো না। এটা কিন্তু বিয়ে করে কি আপনারা একসাথে থাকতেন নাকি আলাদা আলাদা? না, আমি বলতেছি ভাইয়া 2-3 মাস পরে। আর এখানে আরেকটু কথা, বিয়ে যখন হয়ে যায়, বিয়ের পরে বিয়ের প্রায় 6 মাস ধরে একসাথে ছিলাম না, তারপরে একসাথে ছিলাম, এটা আমি আসতেছি বলতেছি। পরে ওর আংটির বাসায় গেলাম। ওর আংটির বাসায় এখানে আমরা 7 দিন ছিলাম। 7 দিনের ভিতর ওর মামা আবার বাইরের থেকে আসছে, তাই সবার সাথে কথাবার্তা পরিচয় হয়েছে, ওর আঙ্কেলের সাথে মোটামুটি সবার সাথে। তাই সবাই আমারে খুব ভালোবাসতো, এটা বলতে হবে যে সবাই খুব আমাকে ভালোবাসতো। কিন্তু আর একটা বিষয় ভাই, আমি যে মানে এরকম একটা ছেলে, ওদের বাসায় যখন ওদের আংটির বাসায় গেলাম, ওইখানে সবাই আসলো, তারাও কখনো এই জিনিসটা আমাকেই করলো না। আর একটা বিষয় হলো ভাইয়া, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় বা বাবা মা যখন জানে সব কিছু, তখন অবশ্যই একটা লোক আমার একটা খোঁজ নেওয়ার জন্য পাঠানো উচিত ছিল, কোথায় তোমার বাড়ি। এটা আমার থেকে আমি বলতেছি যে কি, কিন্তু আমার ভিতর সবসময় এটাই ফিল করতো, আল্লাহ কখনো যদি আমার বাড়ি দেখতে পাঠায়, কখনো যদি আমার বাড়িতে একটা ফোন দেয় যে তোমার বাড়ির আশেপাশে কারো একটা নাম্বার দাও, আমি একটু ফোন দিই, মানে এই জিনিসটা আমার খুব ফিল করতো যে যদি কয়া ফেলায়, কিন্তু কখনো এই জিনিসটা বলে নাই। তারপরে ওর আংটির বাসায় গেলাম ভাই, আংটির বাসায় 1 সপ্তাহ ছিলাম। তাই ওর আংটির হাজব্যান্ড আবার মধুমিতা সিটিতে একটা জমি ক্রয় করছে, ঠিক আছে। তাই জমি ক্রয় করার পর ওইখানে কিছু ফর্ম দেয়, ওই ফর্মগুলো ছিল ইংলিশ লেখা। তাই আমার আবার বলছে এই ফর্মগুলো পূরণ করে দিতে। জাস্ট আমি তখন আমার শরীরটা গাম ছড়তেছে যে না, আমি এগুলা কিভাবে পূরণ করবো, আমি তো পারবো না। তারপরে আমি ওকে বললাম যে আমার তো মাথা ব্যথা করতেছে, এই ফর্মগুলো তুমি পূরণ করো। তাই আর এই ফর্মের ভিতর তোমাদের গ্রামের ঠিকানা মিকানা ছিল, হয়তো অনেক অক্ষর টক্ষর আমার ভুল হইতে পারে, এটা আমি ওরে বুঝ দিলাম। তো আস্তে আলগোছে ও নিয়ে ফর্মটা পূরণ করে দিয়ে দিল। ওকে, দিয়ে দেওয়ার পরে ওইখানে আমরা 7 দিন থাকার পরে আবার ঢাকা চলে আসি। এই 7 দিন কিন্তু ভাইয়া আমার ওয়াইফ কিন্তু ঢাকা তখন। তা আমি আবার ঢাকার বাইরে অনেক সময় কাজে যাই, বিভিন্ন জায়গায় আমার কাজ থাকে। তাই ওরে আমার ওয়াইফরে বললাম যে আমার ঢাকার বাইরে কাজ আছে, তোমার যা যা দরকার বলো। তাই আমার ওয়াইফরে আমি সব কিছু গুছগাছ করে দিয়া ওর সাথে গেলাম। যাওয়ার পরে কন্টিনিউ আমার ওয়াইফও ফোন দেয়। তাই আমার একটা ছিল কি, আমার ফোনটা সাইলেন্ট করা থাকতো বেশিরভাগ, আর আমার ওয়াইফের নাম্বারটা ব্ল্যাক লিস্টে থাকতো বেশি। ওয়াইফ বলতে ফার্স্ট ওয়াইফ? হ্যাঁ, ফার্স্ট ওয়াইফ। যখন ওই ব্ল্যাক লিস্টে থাকলে কিন্তু ওই কলটা আসে, কিন্তু কলটা বাজে না, প্লাস করে না। তখন আমি আবার দেখতাম যে ও কল দিছেনি, কল দিলে আমি আবার বাসা থেকে বেরোয়া দূরে কোথাও যাই ওর সাথে কথা বলতাম, ওকে কথা বললে আবার ফোনটা নিয়ে আসতাম। এইভাবে তা আবার ঢাকা আসলাম বেড়াইয়া। ঢাকা আসার পরে তা ওরা বাসা চেঞ্জ করবে, মানে যে বাসা এখন আছে ওই বাসায় আমাকে নিবে না। নিবে না কারণ ওই বাসায় যারা ছিল ওদের সাথে মানে কারণ ওদের সাথে একটু অমিল ছিল, এই কারণে বাসাটাও ছোট ছিল। তাই বাসাও চেঞ্জ করবে, এই কারণে আর আমারে নিল না, ওরা বাসা চেঞ্জ করলো। তাই আমি নিজেই থাইকা বাসা খুঁজা বাসা নিলাম, ওইখানে আমরা একটা ফ্ল্যাট নিলাম। তাই নেওয়ার পরে আমি ওর মানে একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন সব কিছু বাসায় মোটামুটি কিনে দিলাম। কিনে দেওয়ার পরে আর ওরা এর ভিতরে আরেকটু আছে, ওর ভাইয়া ওর বাবা যখন আসলো, আসার পরে আমার সাথে দেখা করলো, প্লাস ওরা যে বাড়িতে থাকতো পয়লা, ঠিক আছে, ওই বাড়িতে আমার নিল না। জি, ওই বাড়িতে না নিয়ে ওরা আমাকে নিয়ে বুদ্ধিজীবী গেল। বুদ্ধিজীবী যাইয়া ওইখানে বৈশা অনেক কথাবার্তা বললাম, আমার জিজ্ঞেস করলো মানে আমার ফ্যামিলিতে কে কে আছে। পরে আমি বললাম আমার মা আছে, আমরা 5 বোন। তাই আমরা কিন্তু ভাই 4টা, কিন্তু আমি ওই যখন ফোনে কথা বলছিলাম
তখন ও আমার এদিকে ছিল তোমরা কয় ভাই? তা আমি পট করে বইলা ফেলেছিলাম 3 ভাই। তাই এখন তো আর আমি 4 ভাই বলতে পারি না ওর আব্বুর কাছেও, এই জায়গায় আমার একটা ফস। তারপরে ওর আব্বুরে বললাম যে আমরা 3 ভাই। তারপরে কথাবার্তা বললাম, তারপরে বললো ঠিক আছে বাসা তো চেঞ্জ করতেছি, রাস্তায় বেশি ঘোরাঘুরি করার প্রয়োজন নাই, বাসা চেঞ্জ করলে বাসায় চলে আসবো, এই বাসাটা ছোটো, এখানে তোমাকে নেওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই দিক দিয়ে কিন্তু ঢাকায় আমার ওয়াইফ আছে, আগের ওয়াইফ, প্রথম ওয়াইফ। তারপরে ভাইয়া ও বাসা চেঞ্জ করলো, বাসায় আমি কন্টিনিউ যখন পড়তাম বাসায়, এই বাসা নেওয়ার পরে যাই, পরে 2 বাসা 2 বউ। হ্যাঁ, তারপরে ভাইয়া 2 বাসায় থাকতাম। তাই ওরা বাসা নেওয়ার পরে আমি বাসা উষা সব খুঁজা লিয়ে দিছি। তো বাসা নেওয়ার পরে কয়েকদিন পরে তা আমি পয়লা যখন ওদের বাসায় যাই, মানে বাসা নেওয়ার পরে তো আর আমি যাই নাই, মানে আমার বললো যে তাই তুমি বাসায় আসো, সবাই তোমারে দেখবে। তাই বললাম ঠিক আছে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো একটা সময় নিয়ে আমি বাসায় গেলাম। তো দিন রাত্রে গেছি আমি বাসায়, সন্ধ্যার দিক। এটা কি আপনাকে বলেছে মৌ? হ্যাঁ। ওকে, সংসারের বয়স তখন কত? তখন অলরেডি আমি সংসার বলতে আমি শুধু যাতায়াত করি, ওখানে থাকেও? ওখানে ও থাকে হলো ও তখন পড়া কমপ্লিট হয়ে গেছে না? পড়া ফাইনাল পরীক্ষা দিবে আর কি। ফাইনাল পরীক্ষা দিবে, আচ্ছা। তারপরে কাবিন দিয়েছিলেন কত মোহরানাতে? কাবিন দিয়েছিলাম 7 লাখ টাকা পরিশোধ করেছিলেন? মানে ওই টাকাটাকে দিয়ে বিয়ে করেছিলেন নাকি জাস্ট? না, ওইটা 1 লাখ টাকা উসুল হয়েছিল, আমি জিনিসপত্র দিয়েছিলাম ওইগুলা, বাদ বাকি আর কি করছি। ওকে, তারপরে বাসায় আমি গেলাম। বাসায় যাওয়ার পর ওর এক খালু থাকতো ওইখানে, উনিও সরকারি চাকরি করে। ওর খালাতো ভাইরা ওরা সবাই মানে শিক্ষিত, সবাই আসলো। আসার পর সবার সাথে আমার পরিচয় হলো। আমার ভিতর ভয় ফিল করতেছে যে আমি কি আর সবাই শুধু আমি আল্লাহ করতেছি আর ভয় করতেছি কে কি প্রশ্ন করে, কে কি বলে, জানি আল্লাহ কেউ কিছু না বলে, কেউ কিছু কোনো প্রশ্ন না করে। তারপরে সবাই একসাথে রাত্রে খাবার খাইলাম। রাত্রে খাবার খায়া ওর খালুরা ওর বাসায় চলে গেল। তা আমি ওইখানে রাত্রে ছিলাম। রাত্রে থাকার পরে আমি আবার বললাম যে আমি সকালে তাড়াতাড়ি চলে যেতে হইব, নয়তো ভাইয়া যদি বাসায় না পায় তাহলে আমার লাগে রাগারাগি করতে পারে যে রাত্রে কইছিলাম। তো বলছে ঠিক আছে তুমি সকালবেলা চলে যাও। তাই আমি সকালে, ওরা নাস্তা করছে, নাস্তা খেয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পর ফোনে কথা হইতেছে। আবার দেখা গেল 1-2 দিন পরে আমি ওই বাসায় যাইতেছি। যখন কাজের ফাঁকে দিনের সময় পাই তখন যাইতেছি। জাস্ট কন্টিনিউ যাতায়াত আমাদের হইতেছে। প্লাস অনেক সময় রাত্রে ওইখানে থাকা হইতেছে। তারপরে আমার হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হইলো, মানে আমার কিডনিতে পাথর হইলো। আচ্ছা। তাই আমার ইসলামিয়া হসপিটাল আমার অপারেশন। আপনাকে যে বিয়েটা দিল বা বিয়েটা করলো, ওনারা আপনার বাড়ি ঘর কিচ্ছু দেখে নাই? না, ওনারা আমার বাড়ি ঘর কিচ্ছু দেখে নাই। আপনিও তো স্টুডেন্ট মানুষ, তখন কিছু করেন না, আপনাকে এইভাবে কেন ওনারা বিয়েটা দিল? আর না, তারা বিয়েটা দিছে, আমি বলছি যে এখন আমি বিয়ে করে রাখবো বা ওর
ও বলছে যে না, এখন বিয়ে করে রাখো তুমি, যখন তোমার পড়াশোনা শেষ হইব, চাকরি বাকরি পাইবা, তখন না সবাই বইলো। আমি বলছি হ্যাঁ ভালো কথা, এটা হয়। এই জন্য আর কি ওরা বিয়েটা করলো মৌয়ে। আচ্ছা। আর আমি তো আমারটা তো আমি জানি যে আমি পড়াশোনাও করি না, প্লাস আমার জানি না, মানে এটা বলতে ইচ্ছা করছে আমার, আমি যে কারণেই বলছি, বিকজ আমি তো আসলে ওই ফ্যামিলির সাথে কথাও বলিনি, এবং এখানে ওনাদের পরিচয় সমস্ত কিছু এবং নামটাও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তো তারপর আমার বলতে বাধ্য হচ্ছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার ছিল ওই ফ্যামিলিতে, কোনো গোপনীয়তার, ওনাদেরও কোনো উইকনেস ছিল, নইলে এইভাবে জেনে শুনে কিভাবে একটা ছেলেকে না জেনে ভালো করে তার কাছে তারা মেয়ে দিয়ে দেয়। যাই হোক, বলেন তারপরে ভাইয়া মানে ওদের আমার অপারেশন শুরু হইলো। মানে আমার হঠাৎ করে আমার কিডনিতে পাথর হইলো, আমার প্রচুর ব্যথা, তাই আমি মেডিকেল গেলাম। মেডিকেল থেকে রিপোর্ট করার পরে আমারে মানে অপারেশন করা লাগবে। তাই ভাইয়া আবার বাহির থেকে বললো যে কোনো নর্মাল ডাক্তারের কাছে যাও না, ওরা কাটা ছিঁড়া করে তোমার অনেক ক্ষয়ক্ষতি করে ফেলাইব, তুমি মানে একটা নাম বললো আমার এক গার্জেনের, তাই ওনার কাছে যাও, উনি তোমার ভালো মেডিকেল নিয়ে যাবে। পরে ওইখান থেকে ইসলামিয়া ব্যাংক হসপিটালে গেলাম, কাকরেল। তো ওইখানে আমার অপারেশন হইলো। তাই অপারেশনের সময় তো আমার কাছে ফোন থাকবে না, তাই আমি আগেই বলছি যে এরকম আমার কিডনিতে পাথর হয়েছে, অনেক পেন হইতেছে, তো আমি মেডিকেল আছি। আচ্ছা। তাই এরকম 1 সপ্তাহের মতন আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। আর আমি তো ব্যথায় ভুগতেছি, প্লাস ওর সাথে কথা টুকটাক চলে, বাসায় যাইতে পারতেছি না, আর ও আসতে দেখা হইতেছে না। তো ওদিকে বলতেছে যে কিভাবে কিরকম থাকো, তো ভাবিদের একটু ভালো মতন খেয়াল করতে বললো। আমি বলছি হ্যাঁ সব ঠিক আছে, কোনো টেনশন করো না, তুমি তোমার মতন থাকো, তুমি শুধু আমি ফোন দিতে মানা করলে তুমি ফোন দিবা না, ওকে? কারণ ফোনটা যদি আমার কাছে না থাকে, আমি তো এখন অসুস্থ। পরে ভাইয়া আমার অপারেশন হইলো। ওই অপারেশন আমার ওটিতে ঢুকাইলে 11টা বাজে রাত্র। তাই আমি ফোনটা আমার বউয়ের কাছে দিয়ে দিছি। তাই এর আগে আমি ওর ফোন দিয়ে বললাম যে 11টা বাজে আমি ওটিতে ঢুকবো, ফোন আমার কাছে থাকবো না, তুমি কিন্তু ফোন দিও না, আর তোমার বাসায় কাউকে বলার দরকার নাই, আমি সুস্থ হইলে বাসায় চলে আসবো। আচ্ছা। তাই ও আর কাউকে বলে নাই। পরে আমি আবার আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে আমি হসপিটাল আছি। তো এইগুলো আবার ওরা দেখছে, মানে ওদের ভাই যাদের সাথে আমার অ্যাট আছে, ওদের আত্মীয় স্বজনদের সাথে দেখার পরে আমার আবার ফোন দিল, কি হয়েছে রনি? আমি বললাম, মানে সবাই বলছি যে আমার এরকম কিডনিতে পাথর হয়েছিল, ওইটা অপারেশন হয়েছে। এর ভিতর আবার ও একদিন ফোন দিছে, আমি যখন মেডিকেলে ফোন দেওয়ার পরে ফোনটা আমার ওয়াইফ ধরছে, প্লাস ধরার পরে আবার কাইটা দিছে, মানে আমার ওয়াইফের কণ্ঠ পাইয়া। তাই আমার ওয়াইফ ওই সময় তো আমার নিয়ে খুব ব্যস্ত, তাই আর ফোন দেয় নাই, ও ব্যাক ফোন করে নাই, ভাবছে হয়তো কে নাকি দিছে। ফ্যামিলির সাথে এমনভাবে চলছি, মানে ও বুঝতে পারে না কোনোদিন যে আমার সাথে কোনো মেয়ের সাথে কোনো প্রেম আছে বা কোনো ভালোবাসা আছে বা কোনো মেয়ের সাথে আমি ঘর সংসার করতেছি বাইরে। মানে আমি এই বুঝটা কখনোই আমার ফ্যামিলিকে দিইনি, এইভাবেই আর কি চলছি। তারপরে আমি মেডিকেল থেকে আসলাম, আসার 3-4 দিন বাসায় ছিলাম। বাসায় থাকার পরে আমি আবার ওদের সাথে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পরে সবাই শুনে মানে খুব অবাক হইলো যে এত বড় একটা ঘটনা হইলো, কেউ বললা না, আমরা তো মেডিকেল যাই দেখতে পারতাম, যদি তোমার ফ্যামিলির কেউ সাথে নাও দেখা করতাম, দরকার হলে আমি দূরে থেকে অন্য পরিচয় দিয়ে যায় দেখা করতাম। আচ্ছা। মানে তাদের সেন্সে এইটা এলো যে অন্য পরিচয় দিয়ে যায় দেখা করব, কিন্তু আমার ফ্যামিলির কাছ থেকে একটা খবর নিব, এই চিন্তাটা কখনো আসলো না। ওকে। তারপরে ভাইয়া আমার অপারেশন নিল, অপারেশনের 5-6 মাস পরে তাই আমার বাড়িতে আমি গেলাম। বাড়িতে যে প্রায় 10-15 দিন ছিলাম। তারপরে বললাম যে আমি একটু বাড়িতে যাইতেছি, তুমি থাকো। আচ্ছা। আর আমার ফ্যামিলি লোক তখন ঢাকা। জি। আমি আবার মানে আমার অপারেশনের পর বাড়ির মারা সবাই কান্নাকাটি করছে, আমি সবার সাথে দেখা করতে যাইতেছি। তো সবার সাথে যাই দেখা ঠেকা করার পরে আম্মুরে বললাম যে আম্মু, তোমাদের বউ আমি দেশে রেখে দেন, ঢাকার রাখবো না, ঢাকা আমি একাই থাকবো এখন। আমি বলছে ঠিক আছে রেখে যা, সমস্যা তো নাই কোনো। পরে আমি ওই আম্মু বলার সাথে সাথে আমি তাড়াহুড়া করে সব কিছু ওকে করে আমি ঢাকা থেকে আমার ওয়াইফে নিয়ে গেলাম দেশে। কোন ওয়াইফ এটা, ফার্স্ট না সেকেন্ডটা? ফার্স্ট। ওকে। তা আমি দেশে নিয়ে যাওয়ার পর ওরে দেশে রাখা, তখন আমার তো আর ঢাকায় কোনো মানে পেন থাকবে না। পরে আসলাম, আসার পরে আমি আবার বাড়িতে বসে ফোন দিলাম যে এরকম এরকম ভাইয়ার বাসায় আর থাকবো না, ভাইয়ের লাগে একটু কথার কাটাকাটি যাই হোক, ভাইয়ের বাসায় আমি থাকবো না, আমি
এখন হয়তো কন্টিনিউ তোমাদের বাসায় থাকবো। আমার তো কোনো চাকরি বাকরি নাই, তখন তো আমি বলতে পারি যে আমি কাজ করি অলরেডি, এটা তো আর বলা সম্ভব না। জি। তাই বললো ঠিক আছে থাকো, তাই তুমি তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সাথে কথা বলো। আচ্ছা। তারপরে ওর আব্বুর সাথে আম্মুর সাথে কথা বললো, বলার পর বলে ঠিক আছে সমস্যা কি, আমাদের তো আর এক রুম না, আমরা তো ফ্ল্যাট, তোরা তোদের মতন থাকবে, আমরা আমাদের মতন থাকবো। ওকে। তারপরে আমি আসলাম বাইর থেকে এসে ডাইরেক্ট ওদের বাসায় উঠলাম। ওকে। আচ্ছা ভাইয়া একটা জিনিস, আমি ঢাকায় মেসেট বা ঢাকায় আমার বাড়ি আছে স্থানীয়, আমি এরকম একটা পরিচয় তোর কাছে আছে, যেহেতু আমি বাড়ি থেকে বেরোয় গেলাম, আমি যে একভাবে উঠলাম এটা বুঝে হতো একটা মানুষের একটা কিছু বোঝা উচিত, যাও একটা বোঝে নেয় ওরা। তারপরে ওইখানে আমি কন্টিনিউ থাকতেছি। কন্টিনিউ থাকার পরে ওর মামা থাকে একটা মোহাম্মদপুর, তো মামার বাসায় আমারে দাওয়াত দিল, তাই আমি আবার ওইখানে গেলাম। তো ওর মামা মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে, চাকরি করে। ওর মামার বাসায় যখন যাই, ওর মামা হয়তো আমার বিভিন্ন প্রশ্ন করতে পারে, কিন্তু কখনো কেউ কোনো প্রশ্ন করে নাই, কোনো কিছু জিজ্ঞেস করে নাই। ওর মামার বাসায় আমি দুই দিন না জানি একদিন বেরালাম, বেড়াইয়া ওরকে নিয়ে আবার আসলাম বাড়িতে, বাসায় আমার বাসায়। আসার পরে এর ভিতরে আমাদের মোটামুটি 1 বছর চলে গেছে, ওর সাথে আমি ঘর সংসার করতেছি। ওকে। তারপরে ওর এক মামাতো ভাইয়ের বিয়ে, উনি আমাদের বাসায় আসছে। বাসায় এসে মানে উনি এক ভালো একটা কোম্পানিতে চাকরি করে, এসে আমার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে মানে আমাদের দাওয়াত দিয়ে গেল দেশে বিয়ে করবে। জি। তাই আমাদের সবার দেশে যাইতে হবে। তাই আমি বললাম ঠিক আছে যাব। তাই এরকম ওর বিয়ের পড়লো, অনুষ্ঠানের সময় হইলো, তখন আমরা ঢাকা থেকে ওদের বাড়ি আমি ফার্স্ট যাই। আচ্ছা। গ্রামের বাড়ি। আচ্ছা। ওকে নিয়া, ঠিক আছে। তারপরে ওদের ফ্যামিলির সবাই যায়, এরকম মনে করেন না, মানে ঢাকাতে ওদের ফ্যামিলির অনেক লোক থাকে মোটামুটি, মানে সবাই মিলে একসাথে যাইতেছি। তারপরে আমি ওদের দেশে গেলাম। দেশে যাওয়ার পরে ওইখানে তো ওদের কাকা ওর আত্মীয় স্বজন যেখানে যারা ছিল সবাই এক হয়েছে, বড় করে অনেক অনুষ্ঠান হয়েছে। এখানে যাওয়ার পরে আমি যে একটা মানুষ শিক্ষিত অশিক্ষিত বা এই মানুষটা কেমন, অনেক মানুষ দেখলে বোঝে। তা আসলে আমি সবার সাথে চললাম, সবার সাথে এই করলাম, ভালো, ওদের ফ্যামিলির সবাই সাথে কেউ আমাকে কোনোদিন মানে এরকম কোনো প্রশ্ন করলো না। যাক, ওইখানে আমি 1 সপ্তাহ ছিলাম। এই 1 সপ্তাহে আবার কন্টিনিউ আমার বাড়িতে তো ফোন দিতে হয়। আচ্ছা। তো আমি যখন 8টা-9টা বাজে, আমি কাছে আবার বাজার আছে। আপনার ফার্স্ট ওয়াইফ খোঁজ খবর নিত না আপনার, কোথায় আছেন? না, আমার সব খোঁজ খবর নিত উনি। আচ্ছা। তা উনি আবার জানতো যে আমি ব্যাচেলার থাকি। হ্যাঁ। ব্যাচেলার আমার একটা বাসাও ছিল। আচ্ছা। ঠিক আছে। আর কন্টিনিউ আমি বাসায় থাকতাম না, প্লাস কম বেশি ভাড়া দিতাম। আর যদি কোনো আমার আত্মীয় স্বজন মানে ও আমার ফার্স্ট ওয়াইফের জিজ্ঞেস করতো বা আসতো, তখন তাদের ওই বাসায় নিয়ে যেতাম। আচ্ছা। তারপরে ওদের বাড়ির কাছে একটা বাজার ছিল, ওই বাজারে গিয়ে জাস্ট কথাবার্তা বলতাম আমার ওয়াইফের সাথে। পরে আবার আমি ফোনটা, ওর নাম্বারটা আবার করে রাখতাম। পরে এখানে 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পরে ঢাকা আসলাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি RJ Kibriya আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর সবাই মিলে ঢাকা আসার পরে জানুয়ারির 1 তারিখ, তাই ও আবার বললো কি চল আমরা আলাদা বাসা নেই, ওকে, আব্বু আম্মুর সাথে থাকবো না। ওকে, ঠিক আছে লও। এর ভিতর আর পরীক্ষা হয়ে গেছে। ওকে, অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেছে।
তারপরে জানুয়ারিতেও বাসা নিতেছিল, তাই আমি বাসা নিলাম। বাসা নেওয়ার পরে বাসায় অলরেডি আমি সব কিছু কিনছি, যা যা প্রয়োজন একটা সংসারে, ওকে। সব কিছু লিছি। নেওয়ার পরে বাসাও আলাদা লিছি। বাসা আলাদা নেওয়ার পরে আপনার কখনো মনের মধ্যে ভয় থাকতো না যে যদি ধরা পড়ে যায়? হ্যাঁ, এইবারটা আমার সবসময় থাকতো, সবসময় থাকতো। সবসময় থাকতো। আচ্ছা, ওকে। আর প্লাস ধরা পর আর একটা জিনিস কি, আমি জানি যে না, আমার বাড়ি থেকে যদি অন্য কেউ ফোন দেয় ওইটা তো আমি ম্যানেজ করতে পারবো, না আমার বউ ফোন দিলে তো আর ম্যানেজ করতে পারবো না। আর বউ ফোন দিতে পারতো না কেন, যখন আমি বাসায় ঢুকতাম তখন ওর নাম্বারটা আমি ব্ল্যাক লিস্ট করতাম। ওকে। আবার যখন আমি বেরোইতাম তখন বেরোয় আর নাম ব্ল্যাক লিস্ট থেকে নাম্বারটা যদি আমার বলতো যে তোমার ফোন সারা রাত বন্ধ ছিল বা বিজি ছিল, আমি মানে যে কোনো একটা কথা বলতাম, তা আমার ওয়াইফ আমার খুব বিশ্বাস করতো, ঠিক আছে। উনি কখনো ভাবে না যে আমি এরকম একটা কাজ কখনো করব বা করতে পারি। ওকে। যাই হোক, তারপরে ওই বাসা নিলাম, ঠিক আছে। বাসা নেওয়ার পরে বাসায় সব কিছু আমি কেনাকাটি করলাম, মানে এ টু জেড বাসায় একটা ফ্যামিলি বাসায় যা যা লাগে সব কেনাকাটির পরে ওইখানে আমরা বাসায় উঠলাম। তাই বাসায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে ওর আব্বা আবার আলাদা বাসা নিছে। এখন ওর আব্বার আবার আলাদা বাসা নিয়ে একা একটা ফ্ল্যাট ভাড়া দিতে কষ্ট হয়ে যায়। তাই কষ্ট হয়ে যাওয়ার পরে ওর খালু আসলো, খালি আসে আমাকে বললো যে রনি, তোমরা এখানে থাকলেও ভাড়া দিয়ে থাকবা, প্লাস আমার শ্বশুরের কথা বললো তো ওর সাথে থাকলেও তো ভাড়া দিয়ে থাকবা, তাই ওইখানেই একসাথে থাকো, ওইটাই ভালো হয়। তারপরে আমি বললাম তাই ঠিক আছে, কিন্তু আমি ফিল করতাম যে একসাথে থাকতে গেলে কখনো যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি জানে তখন আমি কি করব, মানে এই জিনিসটা আমার ভিতর ফিল হইতো। তারপর আমি বললাম ঠিক আছে। তারপরে আমি ওর খালুর কথা মতন 3 মাস আলাদা বাসায় থাইকা আবার বাসা চেঞ্জ করে একসাথে বাসা নিলাম। আচ্ছা। একসাথে বাসা নেওয়ার পরে মাঝখানে আবার ঈদ আসলো। ঈদ আসার পরে আমি প্রত্যেক ঈদে আমি ওকে বলতাম যে আমি আম্মুর সাথে দেখা করতে যাই, ঈদ আমি তোমার সাথে করতে পারবো না। তারপরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার ওয়াইফের সাথে আমি ঈদ করি, কিন্তু প্রায় 4-5টা ঈদ হবে আমি ওর সাথে করি নাই বিয়ের পর থেকেই। তাই তখনও কোনো কিছু প্রশ্ন করতো না, আচ্ছা। তুমি কেন আমার তুইয়া বাড়িতে প্রত্যেক ঈদ করা লাগে কিনা, কোরবানির ঈদ, রোজার ঈদ, সব ঈদ কি বাড়িতে করা লাগে নাকি, এরকম কিছু বলে না। শুধু একটাই তোর সাথে করছি, ওদের গ্রামের বাড়িতে গেছিলাম একটা ঈদে তখন। পরে ওইখান থেকে বাড়ি থেকে আবার আসলাম ঈদে। আসার পরে এভাবে কন্টিনিউ আমাদের প্রায় 3 বছর চলে গেছে। আচ্ছা। এই আমি ওরে নিয়ে এক বাসায় থাকতেছি, ও বাবা মার সাথেই থাকতেছি একসাথে। 3 বছর থাকতেছি। 3 বছর থাকার পরে লাস্টে আবার ঈদ আসলো। জি। ঈদ আসার পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ও আমার বলতেছে যে না, আমার কাকারা সবাই সাবার, আবার ওর কাকার বাড়ি আছে, যে ওই বাড়িতে আমার সব কাকারা আসবে। এখন ওদের কোনো কাকাদের সাথে আমার দেখা হয় নাই, শুধু একটা কাকার সাথে দেখা হয়েছে। আর বাড়িতে যাওয়ার পর আর একটা কাকার সাথে দেখা হয়েছিল। তারপরে বললাম ঠিক আছে আসবো। আমি সাবার চলে আসলাম বাড়ি থেকে, আমার দেশের বাড়ি থেকে। আচ্ছা। সাবার আসার পরে ওদের সব কাকাদের সাথে আমার পরিচয় হলো। ওকে। পরিচয় হওয়ার পরে কথাবার্তা হইলো। আমি ওইখানে প্রায় 2 দিন ছিলাম। 2 দিন থাকার পর ওইখানে আবার একটা ছোট্ট জায়গা আছে 1 কাঠার মতন, ওই জায়গাটা আবার ওকে লইয়া দেওয়ার কথা আমার, আপনার সেকেন্ড ওয়াইফকে? ওকে। তাই ওই জায়গাটা ও দেখার হয়ে গেল, দেখলাম। দেখার পর কথাবার্তা সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাইয়া ওদের যে সব কাকারা যখন আসছে, আমি যখন ওই বাসায় গেলাম, না আমার ভিতর একটাই ফিল করতেছে যে আজকে যদি বলে যে ঠিক আছে তোমার আম্মুর একটু ফোন দাও, তাহলে তো ধরা। হ্যাঁ। আপনার ফ্যামিলির কেউ জানেন আপনি সেকেন্ড না, বিয়েটা আমার করছেন? ফ্যামিলির কেউ জানে না। এটা সিনেমার গল্পকেও হার মানিয়েছে রীতিমতো, আমি বলবো এটা। ওকে, তারপরে আমি বলতেছি যে ফিল করতেছি যদি আমার ওয়াইফ, মানে আমার আম্মুরে যদি কেউ একটু ফোন দিতে বলে যে ঠিক আছে তোমার কারোর সাথে কথা বলার দরকার নেই, তোমার আম্মুকে একটু ফোন দাও, মানে আমার ভিতরে এরকম ভয় ফিলটা কাজ করতেছে। তারপরে এদিকে আমার ওয়াইফ আবার ফোন দিতেছে যে তুমি আসলা বাড়ি। আমি আবার মানে আমার একটা ফ্রেন্ডের বাসার নাম বলে সাবার চলে আসছি। আবার গেলাগা এতদিন পর বাড়ি আসলা, তাই আমি আবার ওর সাথে কথা বলে ওর নাম্বারটা, আমি 2টা সিম চালাইতাম, জাস্ট ও যে সিমটা ফোন দিত ওই সিমটা অফ করে রাখছি। আর আরেকটা সিম যদি আমার নাম্বার পাইয়া যায়, এই কারণে ওর নাম্বারটা আবার ব্ল্যাক লিস্ট করে রাখছি। পরে কন্টিনিউ যেই 2 দিন ছিলাম, তখন ওই 2 দিন আমার ওয়াইফের সাথে কোনো কথা হয় নাই। ওকে। পরে 2 দিন থাকার পরে আমি বলি যে তোমরা ঢাকা চলে যাও, আমি বাড়িতে যাই। মায়ের তো আর বইলা আসি নাই, আমি তো ফ্রেন্ডের বাসার কথা বইলাইছি, তাই আম্মুকে বইলা তারপরে ঢাকা আসি। ওকে। তো বলছে ঠিক আছে। ওইখানে ভাইয়া ওরা যে কাকারা ছিল আমারে খুব মানে একটা ইজ্জত করছে, আমি ওদের ফ্যামিলির বড় জামাই। তারপরে
সবাই আমার অনেক গিফট টিপ অনেক কিছু দিল, সেলামি ঠেলামি দিল। তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে জাস্ট আনন্দ ভিতরে, আমার ভিতরে মানে ভয়। আর এর ভিতর ওদের ফ্যামিলির কেউ বললো না যে ঠিক আছে তাই তোমার ফ্যামিলির কারোর সাথে একটু কথা বলি বা কি। আমি ভাবছি যেটা যে ওদের ফ্যামিলি যে কোনো একজন বলবে, কিন্তু কেউ বলে নাই। শুধু এইটুই বললো যে তোমার বাবা মারে তোমার মায় কেমন আছে বা তোমার ফ্যামিলির সবাই কেমন আছে। আমি বললাম ভালো আছে, জাস্ট এইটুকুই বললো। তারপরে ওইখান থেকে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে বাড়িতে আমি 3-4 দিন থাকি। থাকার পরে ঢাকা আসি। ঢাকা আসার পর কন্টিনিউ আমাদের সংসার চলতেছে ভালোই। তারপরে কোরবানির ঈদ আসলো। কোরবানি ঈদ আসার পরে আমি বললাম যে আমি তো বাড়িতে যাব, বাড়িতে কোরবানি দিব, তাই আমি তো না থাকলে হবে না। ও আর কেউ কোনো কিছু বললো না, বলছে ঠিক আছে তাই যাও তুমি আমাকে নিয়ে করো, ঈদ করো। এর ভিতর ভাই আরেকটু কথা, মানে একদিন ও আমারে প্রায় মানে এই ঘটনার মাস 6 আগে আমার আম্মুর সাথে কথা বলবেই। তাই বলবে যখন, এখন আমি তো অনেক বিপদে পড়ে গেছি, কিভাবে কথা বলাবো। তাই আমি বললাম চলো আমার এক ভাগ্নির বাসায় যাই। মানে আমার ভাগ্নিকে বলছি যে তোর বাসায় আসলে তুই আম্মুর সাথে কথা বলবি, এইভাবে এইভাবে, আমি ডাইরেক্ট বলতে পারবো না। আচ্ছা। পরে যখন আমার ভাগ্নির বাসায় যাবে, তখন আবার ওর একটা ছোট ভাই আছে, ওর সাথে নিয়ে যাবে। তাই আমি আবার ওর সাথে নিয়ে গেলে যদি ওইখানে কোনো কিছু হয়, তখন যদি আবার একটা হয় সবাই জানবো। তাই আমি আর ওর ভাইকে নিয়ে যাইতে চাইলাম না। তাই আমি আবার বুদ্ধি করে নিচে নামলাম। নিচে নামে আমি আম্মুকে ফোন দিছি। প্রথম ভাবিকে, আমার বড় ভাবিরে ফোন দিছি যে ভাবি একটা কথা বলি, কাউকে কিছু বলবেন না, শুধু আম্মুকে বলবেন আর কাউকে বলবেন না। তাই ভাবি বললো কি? তো ভাবির সাথে বললাম যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, এখন আম্মুর সাথে ওই কথা বলবি। তাই আম্মু তো আর কথা বলবো না, এরকম ঘটনা। মানে ভাবিরে ভাবি কি সমস্ত কিছু জানতো? না, কখনো জানতো না, এই ফার্স্ট জানতো। মানে আপনার বাইরে আর কেউ কি আপনার বউয়ের সেকেন্ড ওয়াইফের ব্যাপারে কিছু জানতো না? শুধু আমার একটা ফ্রেন্ড জানতো। একটা ফ্রেন্ড জানতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই ভাবিরে বললাম যে আপনি আম্মুর সাথে একটু কথা বলাই দিবেন, আম্মুকে যেইভাবে হোক ম্যানেজ করে, মানে শুধু বলবো ওই কথাগুলো আম্মু শুনবো, আর কিছু আম্মুর কিছু বলা লাগবে না। ওকে। মানে এটা আমি ভাবির সাথে বললাম। তাই ভাবি কয় আমি এটা পারুম না, তুই এরকম একটা কাজ করছো, সেটা আবার আমি আম্মারে বলুম, আম্মায় আবার এটার করবো, হে তো ওই পদের মানুষ না, এটা করবো না। তা আম্মুরে আবার বললাম যে আম্মু তুমি যদি না খাও তাহলে আমার এখন অনেক সমস্যা হইব। পরে ফোন দিলাম, বাসায় গেলাম। আমি বাসায় যাই বললাম তোমার লাগে আম্মু কথা কইব, তাইলে আর বাগনির বাসায় যাওয়ার দরকার নেই। তো বললো তাই ঠিক আছে। পরে আম্মুরে ফোন দিলাম যে আম্মু তোমার বৌমের সাথে একটু কথা বলো। তাই ও ফোন নিয়ে সালাম দিল। সালাম দেওয়ার পরে কথাবার্তা বলার পরে বললো যে না আমি তো রনিরে বিয়ে করছি, আমরা তো একা একা বিয়ে করে ফেলাইছি, তাই আমরা তো অনেক ভুল করে ফেলাইছি, মা আপনি আমাদের ক্ষমা করে দিয়েন, আর আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা রনি যদি আমাকে নিয়ে আসে তাই আমি আপনাদের বাড়ি আসবো। তাই আম্মু আবার বললো যে ঠিক আছে বিয়ে করছো, দেখাশোনা করো নাই, একা একা বিয়ে করছো, এটা আমি কিছু জানি না, তোমরা বিয়ে করছো যে তোমরা ঘর সংসার করো। জাস্ট আম্মু এই কথাটুই বলছে। বলার পরে আম্মু আবার পরে আমারে ফোন দিচ্ছে যে তুই এটা কি করলি, তোর ঘরে 2টা সন্তান আছে, তোর বউ আছে। কই আম্মু এটা আমি তো ইচ্ছা করে করিনি, যে কোনোভাবে হয়ে গেছে, এখন কি করা যায়, এখন ও আমার ছাড়তে পারবো না, আমি ওরে ছাড়তে পারবো না, যেভাবে হোক এটা ম্যানেজ করতে হবে, তুমি দুলাভাই হাগো সবাই লাগে কথা বলো। কিন্তু বাসায় আমার কারোর সাথে কোনো কথা কেউ শোনে না, ঠিক আছে? বাসায় আমার এটা যে শোনে ওই আমার লাগে কথা কওয়া বন্ধ করে দেয়, মোবাইল আমি ফোন দিলে রিসিভ করে না। এর ভিতর আম্মুর সাথে তো কথা বলার পরে আরে বললাম চলো তাই আমরা একটু ঘুরে আসি। তাই আবার আমরা ঘুরতে বেরোলাম। আমরা তখন আহসান মঞ্জিল গেলাম, ওইখানে সারাদিন ছিলাম। সারাদিন থাকার পর প্রায় ওইখান থেকে ধানমন্ডি আসছি। ধানমন্ডি লেগে ওইখান থেকে রাত 10টা-11টা বাজে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে তো কন্টিনিউ আমাদের সংসার চলতেছে। তারপরে যখন ওই যে ভাবির নাম্বারটা আমি ফোন দিছি, তখন ওই নাম্বারটা ওর মোবাইলে ছিল, ওর মোবাইল দিয়ে আমি ফোনটা দিছি। এটা আমি একটা ভুল কাজ করছি। আমি ওর মোবাইল দিয়ে ফোন দিয়া, তারপরে ওই নাম্বারটা ওর মোবাইলে যখন ছিল, ওই নাম্বারটাও সেভ করার পরে ইমুতে চলে গেছে। ইমুতে যাওয়ার পরে ওইখানে ওর ইমুতে আবার আমার আর ওর ছবি দেওয়া ছিল, আর লেখা ছিল মিসেস রনিমুখ মৌ, ঠিক আছে? তারপরে ওই নাম্বারটা আবার আমার ভাতিজি দেখছে। ভাতিজি দেখা আমার ওয়াইফরে ডাক দিছে যে কাকি কাকি এদিকে আনতে। আমার ভাতিজি কিন্তু এই ঘটনাটা জানে না। কি পরে ওই ছবিটা দেখাইছে যে এই ছবিটা কে, এটা দি তোমার কাকায়।
আর মেয়েটা দেখে কয় এই মেয়েটাকে, মানে আমার বউ তখনও বিশ্বাস করে না যে আমি এরকম কিছু করছি। তারপরে ভাবি বলছে যে তোর ছবি কলম, মানে আমার বউর কথা, প্রথম ওয়াইফের কথা বললো, ও দেখছে। আমি কই কীভাবে দেখলো, কয় মানে আমার বাতিজির কথা বললো, ও তো বোঝে না, ও দেখাই ফেলাইছে। পরে আবার আমি যখন ফোন দিলাম তখন কয় এরকম এরকম দেখলাম, কয় এরকম থাকতে পারে, তুমি কার ছবি কী, মানে আমি আর একটা ভোজ দিয়ে দিলাম। প্রথম বউটা বোকাশোকা ছিল? বউটা বোকাশোকা ছিল না, বউটা মানে আমার খুব বিশ্বাস করতো। আচ্ছা, তারপর? তারপরে ওইখান থেকে, ওই ইমুর থেকে ওই নাম্বারটা আবার নিছে আমার বউ, ঠিক আছে। নেওয়ার এটা আর কেউ জানে না বাসার, তো কন্টিনিউ আমাদের তো সংসার চলতে আছে। এই যে এই পরিচয়টা হলো 2-3 মাস হয়ে গেছে। তখন হ্যাঁ, পরে কোরবানির ঈদ আসলো, কোরবানির ঈদে আমি বাড়ি গেলাম। বাড়ির থেকে আবার ওর কাকার বাসায় আসলাম। তো কাকার বাসায় আসার পরে আবার বাড়িতে চলে, আবার আমি যখন বাড়িতে থেকে ঢাকা আসি, ঢাকা আসার মোটামুটি 1-2 মাস চলে গেছে। 1-2 মাস চলে যাওয়ার পরে একদিন রাত্রে আমার বউ আমারে ফোন দিল। আমি ফোন দিছি, তখন কথা বলতেছে, মানে ওই জানি কেমন ওই ছবিটা পাওয়ার পর আর নাম্বারটা পাওয়ার পর ওই নাম্বারে ওরে ফোন দিতেছে, কিন্তু ফোন ধরে না। আর আমি যখন বুঝতে পারছি যে এই নাম্বারটা ও নিছে, এটা আবার বুঝতে পারছি কেমনে, আমার ভাবি বলছে। তা ভাবি বলার পর ওর নাম্বারে, আমার দ্বিতীয় ওয়াইফের মোবাইলে ওর নাম্বারটা আবার ব্ল্যাক লিস্ট করে রাখছি, জানি ফোন দিলে না ঢোকে। ওকে, ব্ল্যাক লিস্ট করে রাখার পরে ও আর ওই নাম্বারে ফোন দেয়, ফোন ঢোকে না। তাই ও বাড়িতে অন্য কারো মোবাইল পাইতেছে না যে ফোন দিব। এইভাবে প্রায় 3 মাস চলে গেছে, ও শুধু ট্রাই করে। 3 মাস পরে আমার বোনের বাড়ি গেল, যাওয়ার পরে রাত্রে ওর সাথে কথা হইলো। তাই ওরা যে একসাথে কথা বলতেছে এটা আর আমি জানি না। তাই আমার আবার বললো যে, আমার দুলাভাই বললো যে তুই এখন কই আছিস? আমি কি এখন আমার বাসায় আছি। না, তোর বাসায় কোথায়? আমি বললাম যে অমুক জায়গায়, মানে আমার বাসার জায়গার নাম বললাম। পরে বলছে তুই একা আছোস না তোর সাথে আছে কেউ? আমি বললাম না, আমি একাই আছি, মানে আমার বেসালা বাসাটার কথা বলতেছি। তাই এটা আবার আমার বউ আর আমার বইনে ওরা সবাই একসাথে ফোনটা আউট স্পিকার দিয়ে শুনতেছে। পরে আমার ফোন, ওর সাথে কথা বলার পর আমি ওদের বাসায় ঢোকার আগে আমি ওর নাম্বারটা ব্লাস্ট লিস্ট করলাম, করে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে রাত্রে তো ভালোই কাটলো। সকাল 9টার দিক অন্য কারো একটা মোবাইল দিয়ে মানে আমার বউ ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওর নাম্বারে ঢুকছে। আপনার কোন বউ ফোন দিয়েছে? আমার প্রথম বউ, মানে দ্বিতীয় বউরে ফোন দিছে। তারপর তাই ফোন দেওয়ার পরে আমি তখন নাম্বারে ঢোকার পরে আমি তখন রেডি হয়েছি, মানে বাইরে বেরাবো। এর ভিতরে ওর সাথে কথা হইতেছে। তাই তখন ওই আমার ওয়াইফের নামটা আমি ওর মুখে শুনলাম। শোনার পর মানে আমি এখন বাসা থেকে বেরোবো না বাসায় বসবো না কি করব। ততদিনে মেয়েটাকে বিয়ে করেছেন কতদিন হয়েছে? এর ভিতরে আমাদের 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে মেয়েটাকে আপনি বিয়ে করছেন, আপনার ফ্যামিলিতে আসে নাই? না, এই মেয়ের তো পেনাল্টি হওয়া উচিত। এই ধরনের পেনাল্টি না, এর চেয়ে বড় পেনাল্টি হওয়া উচিত। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সরি আমি ইমোশনালি বলে ফেলেছি। এটা কিভাবে সম্ভব? আমি জানি না এই এপিসোডটা ও শুনছে কিনা। আমি জানি যদি আপনি বুঝে থাকেন যিনি ওনার ওয়াইফের নামটা সমস্ত কিছু এখানে গোপন রাখা হয়েছে, আমি আপনাকে স্পেশাল ইনভাইট করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমি কখনোই রেডিওতে এভাবে বলি নাই। আমি ফার্স্ট টাইম আপনাকে ইনভাইট করছি যে প্লিজ কাম টু মি। আমি আপনার মুখে আপনার গল্পটা শুনতে চাই যে 4 বছরে আপনি একটা মানুষের সাথে সংসার করলেন, 4 বছর ধরে আপনি তার ফ্যামিলি দেখেন নাই, আপনি যাকে বিয়ে করেছেন তার বাড়িতে যান নাই, কিছু জানেন না। হাউ ইট ইজ পসিবল? মানে ওনার কি বাবা মা ছিল না? ছিল তো নিশ্চয়ই। ওনারও তো আত্মীয় স্বজন ছিল, তারাও খোঁজ খবর নেয় নাই। এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। বলেন তারপরে কথোপকথন হচ্ছিল, তারপর কি হলো? ফোনটা আসলো, তখন ওই আমার কথা জিজ্ঞেস করলো যে রনি আপনার কি হয়? তো ও বললো যে রনি আমার হাজব্যান্ড। তো রনি আপনার কি হয়? ও বলতে আছে যে রনি তো আমার হাজব্যান্ড, আমার ছেলে আছে, সন্তান আছে, আপনি আমার মেয়ের সাথে কথা বলেন। তখন আমার ছোট্ট মেয়ের সাথে কথা বলার পরে ও আবার ডিটেলস, মানে আমার একটা নিতে আছে যে আসলে কি না। বললো তোমার বাবা কীরকম, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম, মানে এবার নামগুলো জিগাইলো, মানে কন্টিনিউ সব মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমারে বললো তুমি বসো। আমার দ্বিতীয় স্ত্রী বলতেছে, আমি বললাম বসবো কি, আমার তো সময় শেষ, আমি কাজে যাই, তুমি কে কল দিছে? তারপরে ওই বাইরের থেকে আমার মোবাইলটা দিল যে তোমার মেয়ের সাথে কথা বলো। আমার তখন সিচুয়েশন খুব খারাপ। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904।
904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তখন আমার সিচুয়েশন খুবই খারাপ, যে তখন আমি কি অবস্থা ফোনটা হবে? ধরে আমি কি বলবো, তখন জাস্ট ফোন নিছি আমি হাতে, ফোন দিয়ে বললাম না, আমারে যখন আব্বুকে ডাক দিল তখন তো আর আমি কি তখন কি বলবো, করছেন আপনি? তখন আমি জাস্ট এটাই বলছি যে কে তোমার আব্বু, কে তুমি, কাকে ফোন দিছো, জি। মানে Okay. হ্যাঁ, হাইড করার জন্য। হ্যাঁ, হাইড করার জন্য। হ্যাঁ, আমি তারপর? এটা বলছি। তারপরে আমার মেয়ে এই পার থেকে মানে কাঁদলো, আহা। কায়দা আমার আম্মু আমার ওই প্রথম ওয়াইফকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি ওরে বললাম যে আপনি কে, যে আপনি ফোনটা দিয়ে মানে এইভাবে কথাগুলো বলতেছেন। জাস্ট আমি ওর কাছে ধরা দিতেছি না। পরে ও মানে ডিটেলস সব কিছু আমার ওয়াইফ থেকে শোনার পরে অনেক কিছুতেই মিল পেয়ে গেল। ওই যে 3-4 বছর যখন বিয়ে হওয়ার আগে আমার একবার ফোন, ওর সাথে একবার কথা হয়েছিল যে না আমার নাম এটা, আমার 2টা সন্তান আছে, ওই কথার সাথে ও মিলাইল। ঠিক আছে, ও আমারে বললো যে না আমার আরো 4-5 বছর আগে আমার এরকম একটা ফোন দিছিল, তখন তুমি আমার এইভাবে বুঝাইছিলা, কিন্তু ওইটার সাথে এটার সাথে পুরো মিল হয়ে গেছে, এটা কে, তুমি তাড়াতাড়ি সত্যি কথা বলো। তখন ওর সাথে আমি অনেক বাড়াবাড়ি অনেক কিছু করলাম, যে আমার কোনো ছেলে সন্তানও নাই, বউ নাই, তুমি আমার ওয়াইফ, তুমি আমার সব, এরকম অনেক কথা বললাম। বলার পরে ওর আব্বাকে ফোন দিল। ওর আব্বা আর ওর আম্মু বাসায় ছিল না, ওরা ওর আংটির বাসায় বেড়াতে গেছিল। ফোন দিয়া বললো যে আব্বু বাসায় আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তাই আমি ওকে অনেক বারণ করছি যে এগুলো তুমি তোমার আব্বু আম্মুকে এখনো জানায়ও না, জাস্ট একটা 2-1 দিন পরে জানাও, অনেক কিছু ভাবার আছে জানো, তুমি বোঝো। ওরে আমি অনেক বুঝাইলাম, কিন্তু ও তখন তৎনগতেই জানাইলো। ওর আব্বু আসার পরে ও আমার সাথে মানে খারাপ ব্যবহার করতেছিল। তখন ওর আব্বু বললো যে কি হয়েছে, আর আম্মু আর ওর আব্বু ওরে গাইলেন, মানে বকা দিছে, মানে ওরা তারা এখনো শোনে না যে এইটা। পরে কয় ওরে জিজ্ঞাসা করো কি হয়েছে, তা আমার জিজ্ঞাসা করলো রনি কি হয়েছে, আমি তো কোনো কথা বলি না। তখন ওই বলছে যে ও বিয়ে করছে, ওর ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, তাদের ওর বউ আমাকে ফোন দিছে। পরে আমি তো ওইখানে মানে আমার কোনো ভাষা নাই, আমি চুপচাপ বসে রইলাম। পরে আমি আব্বুরে মানে ওর আব্বুরে বললাম যে আপনি সব কিছু জানেন, সব কিছু শোনেন। তারপরে যা বলার বললেন, অনেক কথাবার্তা হইলো, কিন্তু আর আব্বু কোনো কথা শুনলো। আর আব্বু আমার ওকে জিজ্ঞেস করলো যে তোমার কাবিনের কাগজটা আছে, ও আবার বললো হ আছে। এই ফার্স্ট মেয়ের কাছে কাবিনের কাগজের কথা জিজ্ঞেস করে বাপে। এই 4 বছর ঘর সংসার করার পরে ওদের বিয়েটা কাবিনে কিভাবে কাবিনে হয়েছে না হয়েছে কিচ্ছু এখনো জিজ্ঞেস করে নাই। এই 4 বছর পরে ফার্স্ট জাস্ট বাপে কাবিনের কাগজটার কথা জিজ্ঞেস করলো। কাবিনের কাগজ জিজ্ঞেস করার পরে বললো হ আছে। থাকার পরে জিজ্ঞেস করলো, আমি ওখানে বসা। তারপরে জিজ্ঞেস করলো যে কাবিনের কাগজে কাবিন কত, ওই মেয়ের বাপে জিগাইল 7 লাখ টাকার 1 লাখ টাকা উড়সাল। আমারে বললো যে টাকা কটা দিয়ে তুমি চলে যাও, আমরা টাকা দিয়ে চলে যেতে বললাম। হ্যাঁ, আমরা তোমারে কোনো ক্ষয়ক্ষতি করুম না, তোমারে কিছু করুম না। তা আমি শোনার পর কই যে আপনাদের কাছে কি টাকাটাই বড় না আপনাদের মেয়ের সংসারটা বড়, কোনটা? যদি টাকার জন্য ও বিয়া বইতো তাই আগেই বলতো, তাই আমি তো ওর পিছে এই তুই লাখ লাখ টাকা খরচা করছি, তা
তাহলে ওই টাকাগুলো একসাথে ওরে দিয়ে দিতাম। মানে এভাবে অনেক কথা হয়েছে। তারপরে আমার সাথে ওর বাপে কোনো রাব ব্যবহার করে নাই, মিথ্যা কথা বলবো না, জাস্ট শুধু এটাই বলছে যে তুমি টাকাটা দিয়ে বেরিয়ে যাও। আর আমারে বললো যে তুমি এখন যাইবা কই, ডিউটিতে যাইবা, তাইলে যাও। তাই ওই সিচুয়েশনে আমি যত তাড়াতাড়ি সম্ভব যে আমি ওখান থেকে বেরোই, তারপরে হলো আমার মাথা ঠিক হইব। তারপরে আমি ওখান থেকে বলার পর আমি আর ওই ওর মেয়ে আমার ওয়াইফরে বললো যে তুমি গোসল করে রেডি হও, তোমাকে নিয়ে তোমার আংটির বাসায় যাবে। ওর বাবা বললো? হ্যাঁ। তাই ও গোসল করে রেডি হইলো। তারপরে ওর মা হারা ওরা অনেক কান্দাকাটি করলো এখানে, যে এরকম একটা ঘটনা আমরা আগে পিছে জানি নাই, তোমার এত বিশ্বাস করছি বা ভালোবাসছি, তুমি যেটা বলছো ওইটাই আমরা শুনছি। আমি আবার বললাম যে আপনারা যেটা বলছেন ওইটা আমিও তো শুনছি, আপনারা ধরো আমার প্রুফ করেন না, আমিও আপনাকে কোনো প্রুফ করি নাই। আর বিয়ার পর থেকে আস্তরি আপনার মেয়েরও তো আমি কোনো কষ্টে রাখি নাই। আমি যত সম্ভব, মানে একটা ছেলে একটা মেয়ের যতটুক দরকার তার থেকে আমি বেশি রাখার চেষ্টা করছি। পরে অনেক কথাবার্তা, মেয়েও মানে আমার ওয়াইফও কান্দে, তার মাও কান্দে, আর ওর বাপের শুধু একই কথা যে তুমি টাকা কটা দিয়ে চলে যাও, কাবিনের কাগজের টাকা কটা দিয়ে চলে যাও। তারপরে বললো যে তুমি কি ডিউটিতে যাইবা? আমি বললাম হ। তা আমি ওইখান থেকে বেরোয় আসলাম। আইসা ওই দিন শুক্রবার ছিল, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ওরে ফোন দিলাম, আমার ফোন রিসিভ করতেছে না। তারপরে কয়েকবার ট্রাই করলাম, আমার ফোন রিসিভ করে না। রাত্রে আমার ফোন রিসিভ করছে। আচ্ছা। রাত্রে যখন আমি বাসায় গেছি, বাসায় যাই দেখি তালা মারা, ওরা আসে নাই। তাই আমি ফোন দিলাম, ফোন রিসিভ করছে। আমি বললাম যে বাসার চাবিটা কোথায়, আমি কি বাসায় যাব না, তো আমি রাত্রে কই থাকবো? তো আমার বলো যে কই থাকবি এটা তো আর আমি জানি না, তুই তো কারি। হ্যাঁ, তোর যেখানে মন চায় ওইখানে থাক, তুই আমার বাসায় আর আসবি না। তা আমি বললাম বাসাটা কি তোমার একা? এই বাসাটা যদি আজকে তোমার বাবা মার সাথে না থাকতো, আমি যদি আলাদাভাবে থাকতাম, তাহলে তো তুমি আমার বাসা থেকে বেরোয়া পড়তা, তাই তো আমি বেরোইতাম না। পরে ওই মানে তুই করে কথাগুলো অনেক কথাবার্তা বললো। আমরা ফার্স্ট ওয়াইফ কি অবস্থা এদিকে, আপনি সেকেন্ড ওয়াইফ? এদিকে ফার্স্ট ওয়াইফ তো মানে ওর সাথে যোগাযোগ হইতেছে, ঠিক আছে, ওর সাথে কথা কন্টিনিউ চলতেছে। ও বলতে আছে এক কথা, ও বলতে আছে এক কথা, এইভাবে কথাবার্তা ওরা বলতেছে, ওইটা আর আমি শুনি না, শুধু জানি যে কথা হইতেছে। ওরা দুজন দুই কথা বলতেছে। হ্যাঁ। আর আমি ফোন দিতেছি যে তুমি এরকম একটা কাণ্ড কিভাবে করলা, তোমার দরকার ছিল পরে যেন আগে আমার সাথে বসতা, আমার লাগে বলতা, তারপরে না এটা এই করতাম। আপনি ফার্স্ট ওয়াইফ বলতেছেন এটা? হ্যাঁ, আমি আবার বলতেছি। আমি আবার দুলাভাইয়ের সাথে সাথে ফোন দিয়ে বললাম যে এরকম কাজটা কেন করলা, আগে আমার সাথে একটু যোগাযোগ করে না হলে করতা। কয় তোরে তো অনেকবারই সাবধান করছি যে এই পথ থেকে তুই চলে আস, তুই তো আসলি না। এখন তোর দুইটা ছেলে সন্তান আছে, তাই কি করবি তুই? তাই আমি বললাম যে এখন কি করব, এখন তো যা হওয়ার হয়েই গেছে, এখন ওরা যা করে আমি তাই ওইটাই রাজি। ওর বাবার সাথে আবার রাত্রে ফোন দিয়ে কথা বললাম। ওর বাবার একই কথা, যে প্রথম ওর মার সাথে কথা বলছি, ওর মায় বলল যে তুমি আমাদের বাসায় যাইবে না, তোমার আব্বু বাসায় যাইতে তোমার পুরো নিষেধ করে দিছে, তুমি বাসায় যাইবে না। আর তোমার কোনো ক্ষয়ক্ষতি করবো না, এটা তুমি ভয় পাও না। জাস্ট আমার মেয়ের তো কোনো ছেলে সন্তান হয় না, আমার মেয়ে আমি আরেক জায়গায় বিয়ে দিতে পারবো, তুমি কাবিনের টাকাটা দিয়ে দিও। আর আমি বললাম যে আমি তো কাবিনের টাকা দিয়ে দিম, ঠিক আছে, আমি তো সারার জন্য বিয়ে করি নাই, সারার জন্য আমি বিয়ে করলে 7 লাখ টাকা কাবিন লাগতাম না। আর বিয়ে যখন করছি তখন আপনারা কিন্তু কেউ ছিলেন না, তখন শুধু ও একলা ছিল। আমি যদি 10 টাকাও লিখতাম ওই জানতো না, আর এক টাকা লেখলেও জানতো না, শুধু যেটা বলছে আমি ওইটাই লিখছি। আমি তো সারার জন্য করি নাই। আমি তো আর ওই বাসায় যাইতে পারি না, আমার এক ফ্রেন্ডের বাসায় থাকি, প্লাস কন্টিনিউ। এখন ওরে ফোন দিলে ও কথা বলে না, ওর বাবার কাছে দিয়ে দেয়, আর ওর বাবার এই একই কথা। তারপরে আমি অনেক কান্দাকাটি করলাম, অনেক কিছু বললাম যে আমি অলরেডি ওর নামে একটা জায়গা কিনে দিতেছি, ওর ভবিষ্যতের জন্য দিতেছি, মানে অনেক কথা বললাম। তারপরে ওর বাড়িতে ওর মামার সাথে ফোন দিলাম, মামারে কথা বললাম, মানে সবাই একই কথা, ওর তো ছেলে সন্তান হয় না, ও আর তোমার ভাত খাইবো না, তোমার লাগে আর ঘর সংসারও করবে না, ওরে আমরা আলাদা বিয়ে দেবো আবার দরকার হলে। এভাবে প্রায় 3 মাস চলে গেল, ওর সাথে আমার আর কন্ট্যাক্ট হয় না। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাইলো। পরে বিভিন্ন জায়গায় আমি ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, 2-1 মিনিট কথা বললে আবার রাইখা দেয় যে তোর সাথে আমার কোনো কথা নাই। পরে গত ওই ফেব্রুয়ারির 23 তারিখ ওর বাসা থেকে আমাকে ডিভোর্সের কাগজ পাঠায়। ওকে। ডিভোর্সের কাগজ পাঠানোর পরে ওর সাথে কন্টিনিউ আমি অনেক চেষ্টা করি কথা বলার, কথা বলতে পারি না। তাই একদিন আমার ফোন ধরছে, ধরার পরে প্রায় 2 ঘন্টার মতন কথা বলছি যে তুমি কেন ডিভোর্সের কাগজটা পাঠাইলা, হয়তো আমার কাছে আমার বাড়িতে তুমি একটা গার্জিয়ান পাঠাইতা, আমি যদি বাড়ির সবাই রাজি করতে পারতাম বা তোমার যেটা প্রয়োজন ছিল আমি সব কিছু করতাম, তারপরে তুমি
করতা, ওর একটাই কথা যে তোর সংসার আর করুম না, মানে তোর লাগে আর থাকুম না। তারপরে মাঝে মধ্যে আমি ফোন দিই, কিন্তু কন্ট্যাক্ট হয় না। তারপর কি হলো? তারপরে আমি First এখন wife? আমি এখন আমার ফার্স্ট ওয়াইফ নিয়ে আসি। ফার্স্ট ওয়াইফ আপনাকে কি বলেছে? না, ফার্স্ট ওয়াইফ এটাই বলছে যে তুমি হয়তো আমারে নিয়ে খাও, তোমার 2টা ছেলে সন্তান আছে, নাইলে ওরে নিয়ে খাও, 2টা স্ত্রী নিয়ে তো খাওয়া সম্ভব না। তা আমি বললাম আমি ডিভোর্স কয় তারিখে দিয়েছে আপনাকে সেকেন্ড ওয়াইফ? ডিভোর্স সেকেন্ড ওয়াইফ দিয়েছে এই কয় মাস হয়েছে আনুমানিক? ফেব্রুয়ারির 23 তারিখে দিয়েছে। মার্চ, এটা তো অ্যাক্টিভ হয়ে গেছে। 3 মাস হয়ে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি রিসিভ করেন আর নাই করেন। হ্যাঁ, তার মানে আপনি এখন আর আপনার সেকেন্ড ওয়াইফের সঙ্গে নাই না যোগাযোগ হয়? তারপর আপনি ফোন করেন ওকে? ফোন আমি মাঝে মধ্যে দিলে, কিন্তু ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেন না। 4 বছর কেউ আপনাকে লাভ করেছে, হ্যাঁ, ভালোবেসেছে? 4 বছর আমাদের কন্টিনিউ লাভ ছিল। কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি? এই 4 বছর যে ঘর সংসার করছি, মনে করেন একটা সেকেন্ডের জন্য ওর সাথে আমার সাথে কোনো ঝগড়া হয় না। ইন্টারেস্টিং। বাচ্চা কাচ্চা নাই আপনার সেকেন্ড না। ওয়াইফে? কিন্তু ঘটনাটা জানার পরে মুহূর্তে থেকে আপনার কাছ থেকে দূরে গেছে, তো দূরে গেছেই। হ্যাঁ, তখন বিস্তারিত জেনেছে আপনি ক্লাস 8 পাস, আপনার এই তখন অবস্থা। আমার ডিটেলস সব কিছু জানছে। আমি যে স্যানিটারি, মানে আমি কন্ট্রাকশনের কাজ করি, তারপরে আমি আমার ছেলে সন্তান আছে, আমার ওয়াইফ, এগুলো তো সব জানছেই পয়লা ফোন দেওয়ার পরে। মানে আমি কি করি, আমি পড়াশোনা করি নাই, মানে এগুলো ডিটেলস সব কিছুই জানছে। আপনার ফার্স্ট ওয়াইফ আপনাকে মেনে নিয়েছে এরপরে? হ্যাঁ, মেনে নিয়েছে। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা একটা 8-এ পড়ে ক্লাস, আর ছোট মেয়ে উনি ক্লাস 3-তে পড়ে। আপনার এই গল্পটা আপনি কেন বললেন সিক্রেটসে? আমার আপনি এই আগে এটা গল্পটা- বলে নেন, তারপর আমি বলতেছি। আমার এই গল্পটা আমি এই জন্যই বললাম যে হয়তো আমার মতন এরকম জানি কেউ না করে, যে একটা মেয়ের সাথে জাস্ট মিথ্যা মিথ্যা কথা বললা, তার সাথে সম্পর্ক করা, তারপরে বিয়ে ঠিয়ে। তারপরে আর একটা কথা হলো, জানি কোনো বাপে মেয়ে বিয়ে দেওয়ার আগে জানি এই জিনিসটা বোঝে যে ছেলেটা কি করে, ছেলেটা কই থাকে, বা তার ব্যাকগ্রাউন্ড কি, কোথায় কি আছে, সব কিছু যাই না জানি মেয়ে বিয়ে দেয়। এটা আপনি বলতেছেন? এটা আমি বলতেছি আমার কাছ থেকে। ওকে। কারণ ওদের ফ্যামিলির যখন ওর সাথে আমার পরিচয় হয়, তখন যদি ওরা আমার একটু খোঁজ নিত, তাহলে হয়তো ওর সাথে আমার কোনো বিয়ে হইতো না, জাস্ট ওই তুরেই শেষ। আর খোঁজ নেয়নি দেখেই আমার সাথে ওর সাথে বিয়ে হইলো, 4 বছর ঘর সংসার হইলো। 4 বছরের ভিতর যদি একবারও জানতে চাইতো, তারপরেও কিন্তু অনেক আগের থেকেই একটা কথা আছে না, যে যদি ভুল ট্রেনে উঠা বসো, তাহলে সামনের স্টেশনে নাইমা যাও। তাই এরকম কিছু হইতো, কিন্তু ওরা তো কখনো আমার খোঁজ খবর নেয় নাই। ওকে, আপনি অনেক লাকি যে ওরা আপনার এগনিস্টে কোনো স্টেপ নেয় নাই। তবে এটা স্টেপ নিতে চাইলেও যে নিতে পারতো বিষয়টা, হ্যাঁ নিতে পারতো ডেফিনেটলি, কিন্তু নিলে যে ওনাদের জন্য ভালো হতো আমাদের সামাজিকতায়, সেটাও একটা ফ্যাক্ট। ওনার সঙ্গে আপনার ছবি, ওনার পরিচয়, ওনার পরিবার, আত্মীয় স্বজন সমস্ত জায়গায় তো আপনাকে পরিচয় করিয়ে হ্যাঁ, দিয়েছে। শোনো, ওদের ফ্যামিলির এমন কোনো বাকি নেই যে কারোর সাথে আমি মনে হয় কথা বলি নাই, বা কারো বাড়িতে যাই নাই, কারোর সাথে আমার পরিচয় নাই। আর প্লাস তাহলে আপনি lucky আমি বলবো, কারণটা হচ্ছে ভাই, আমি জি। একটু ভুলে গেছিলাম বলতে, যখন আমাদের প্রথম একটা কাবিন হয়, কাবিন হওয়ার পরে ওটা তো ও আর আমি করি, পরে ও আবার বলে যে কাজী অফিসে একটা কাবিন করব, ঠিক আছে। তখন কাজী অফিসে ওর মামা আমাদের কাজী অফিসে নিয়ে এই ঘটনার 1 বছর আগে একটা কাবিন করায়। তাই তখনও কিন্তু উনি আমার জিজ্ঞাসা করতে মানে পারতো। আপনি যে এখনো জেলের ভিতর নাই, এটাই আমি অবাক হচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা আসলে পরিবার হিসেবে ভালো ছিল, যে কারণে আপনার দিক থেকে অন্তত আপনি ছাড় পেয়েছেন। তবে বোকা ছিল, চরমভাবে বোকা। তবে মানুষের বোকামো ডেফিনেটলি এগুলো আসলে একজনের অবস্থান দিয়ে আরেকজনকে জাজ করা খুব কঠিন। তাদের সামাজিকতায়, তাদের প্রেক্ষাপটে বিষয়টা কেমন ছিল, কোন যৌক্তিক ফ্রেমে ছিল, সেটা আসলে তাদেরকে না জানলে বলা খুব মুশকিল। কারণ আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা আমার অবস্থান দিয়ে, আমাদের প্রত্যেকের নিজ অবস্থান দিয়ে পুরো পৃথিবীটাকে জাজ করি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। তো আমি এটা একটা গ্রেট স্টোরি ডেফিনেটলি সিক্রেটসের জায়গাটা থেকে। তবে আমি বলি যে জীবনে লুকোচুরি করলে এই লেভেলের লুকোচুরি করা উচিত না, একেবারেই উচিত না। এবং আপনি যদি সুযোগ পান এরকম ভবিষ্যতে যদি আপনার আরও এরকম ঘটনা ঘটে, আপনি সেম ঘটনা ঘটাবেন? না, কেন ঘটাবেন না? না, আমি তো একটা শিক্ষা পাইছি যে এরকম একটা কাজ করে এখন আমার ছেলে সন্তান বড় হয়ে গেছে, এখন আগামীতে মনে করেন আমার মেয়ে বড় হয়ে যাইব, তার একটা আছে বিয়ে শাদীর ব্যাপার সব, আমার ছেলে বড় হয়ে গেছে। আপনি কখনো ওই মেয়েটাকে সরি বলছেন যে এই কাজটা করছেন? আমি সবাইকে সরি বলছি, যে বাবা আমি তোমাদের সাথে যা কিছু করছি তোমাদের কাছ থেকে আমার ক্ষমা করে দিও, এখন তোমাদের ছাড়া তো আর আমার আর কোথাও যাওয়ার পথ নাই। দ্বিতীয় ওয়াইফকে সরি বলছিলেন? না, তার সাথে তো আর আমার সাথে কোনো আর কন্ট্যাক্ট হয় আপনি না। চাইলে এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে সরি বলতে পারেন। না, তার কাছে আমি এটুকুই বলবো যে হয়তো আমি ভুল করছি। হয়তো না, তুমি- আপনি আসলেই ভুল করছেন। হ্যাঁ, আমি ভুল করছি, কিন্তু তুমি এরকম আর কারো সাথে কোনো ভুল করো না। যা কিছু করার দরকার তোমার বাবা মারে বইলা, তাদের ঠিক ঠিকানা মতন পাঠাইয়া
যা করার কইরো, এটুকু আমি তার উদ্দেশ্যে বলি। আর তুমি আমারে পারলে ক্ষমা করে দিও। এই স্টোরিটা এখানেই শেষ হোক প্রিয় শ্রোতা সিক্রেটসের। সবাই সতর্ক থাকবেন। সবসময় বলি যে পারিবারিক বন্ধন খুব খুব গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে, এবং কোনো একটা মানুষকে যেমন পরিবারে এন্ট্রি দেওয়ার আগে খুব ভালো করে যাচাই করে নেওয়া উচিত, ঠিক একইভাবে কোনো একটা পরিবারে যখন আপনি যাবেন তখন সেই পরিবারে আপনার জেনে শুনে যাওয়া উচিত। এটাই হচ্ছে আজকের সিক্রেটসের মোরাল অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমার সঙ্গে আবারও কথা হবে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আর জি কিবরিয়া ঢাকা FM এর পক্ষ থেকে শুভরাত্রি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.